ভিজুয়াল স্টুডিও লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আমরা প্রথমের দিকেই দেখবো একটা সাইট পাবো, এখান থেকে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি আমরা এটা নরমালি ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এটা ডাউনলোড করে ইনস্টল করলে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। এটা নিয়ে তেমন মাথা ব্যথা হওয়ার কিছু নাই। ঠিক আছে, এই যে এটা কিন্তু ম্যাকের জন্য, এমএসি ম্যাক, এটা কিন্তু উইন্ডোজের জন্য। সো আপনি কোন পিসি ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি একটা ইনস্টল করবেন। তো আপনি এটা ফ্রিতে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, নেক্সট 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 চাপ দিয়ে আপনি এটা ইনস্টল করবেন। এই ভিএস কোডের কাহিনী শেষ। এখন ভিএস কোডের কাহিনী শেষ, আপনাকে তো কোডগুলা ভিএস কোডে লিখতে হবে। সো আপনি যদি আপনার এই কম্পিউটারে স্টার্ট বাটনে এখানে আপনি লিখেন যে শুধু লিখবেন ভিএস, ভিএস লিখলেই যেটা আপনি ইনস্টল করলেন সেটা দেখবেন যে ওইরকম একটা আইকন চলে আসতেছে। আপনি এটার উপর ডাবল ক্লিক করেন বা একটা ক্লিক করেন, এটা কিন্তু ওপেন হচ্ছে, এটা ওপেন হওয়া শুরু করতেছে। সো আমরা আজকে এই ভিএস কোডের ভিতরে কোড লিখব। বলে কোনো কোশ্চেন আছে? আনোয়ার ভাই ব্যাকেজটা ভালো না? সবগুলাই ভালো। আপনি ভালো কি মন্দ এখন তো আপনাকে দেখাই দিলাম। আপনি আমি ভালো বললে আপনি ভালো কেন শুনবেন? আমি আপনাকে একটা পদ্ধতি দেখাই দিলাম না? গুগল ট্রেন্ডে দেখেন যে কোনটা ভালো, মানুষজন কোনটা বেশি ইউজ করতেছে, আপনি ইউজ করতে পারেন। সো কে কোনটা ভালো বলতেছে এটা দেওয়ার দরকার নেই। আপনি ওই জায়গা থেকে কম্পেয়ার করে দেখতে পারেন যে গ্রাফিক ডিজাইন ভালো না ওয়েব ডিজাইন ভালো না ডিজিটাল মার্কেটিং ভালো। সো ওই জায়গা থেকে আপনি অনেক কিছু কম্পেয়ার করে দেখতে পারেন। একটা পদ্ধতি দেখাইলাম, পদ্ধতিটা নিয়ে ট্রাই করে দেখেন। আমার কথা হচ্ছে আপনারা যে যেটা ইউজ করতেছেন সেটা নিয়ে আপাতত কাজ চালাইতেন। আমি দেখাচ্ছি, আমি এটাতে আপনাদেরকে দেখাই জন্য দেখাচ্ছি না। কিন্তু এই ভিএস কোড নিয়ে আপনার কাজ করতে ব্যাপারটা এরকম না। আপনি ওই নোটপ্যাড, আমি তবে এটা ভালো একটা কথা যে যারা একদম বিগিনার তারা এখনই এটাতে শুরু না করে আপনারা নোটপ্যাড দিয়ে কাজ করেন অথবা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করেন। কারণ এখন আপনি দেখবেন যেখানে কোনো কাজ না করে অটোমেটিক্যালি অনেক কোড চলে আসে, লিখতে হয় না। তো এই জিনিসগুলো আপনাদের শেখাতে একটু হেল্প করবে না। আর যখনই আপনি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করবেন আপনাকে সবগুলো কোড হাতে লিখতে হয়। তো ওই জন্য আপনাকে এখন প্রথমের দিকে ওই নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করলে আপনার জন্য সেটা ভালো হবে। তার আগে আমি একটু দেখি আমাদের লাইভটা ঠিকঠাক হচ্ছে তো। একটা কথা ছিল, বলেন। আপনার ল্যাপটপে মনে হয় চার্জার প্লাগ করে নিলে ভালো হয়। এই যে একটা ভালো পয়েন্ট বলছেন, কখন বন্ধ হয়ে যাবে পরে আবার ভুলে যাব না। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আমি এক সেকেন্ড দিয়ে আসি। তো আমাদের ভিএস কোডটা মনে হয় ওপেন হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ভিএস কোড। হ্যাঁ, এগুলো হচ্ছে সম্ভবত চতুর্থ ব্যাচের কোড। চতুর্থ ব্যাচে এখন পিএসপি চলতেছে আর কি, পিএসপি শেখানো হচ্ছে। যদি আপনাদের সাথে লাস্ট পর্যন্ত থাকতে পারি হয়তো আপনাদের সাথে পিএসপি নিয়ে কথা হবে। আচ্ছা, আমরা কি করি বলেন? আমরা রেগুলার কি করি? আমরা যখনই রেগুলার কাজ করতে যাই আমরা প্রথমত তৈরি করি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করা আছে না? সেটা কোথায় আছে? এই যে ডেস্কটপের এখানে, এই ব্যাচ 5 এর ভিতরে এখানে থাকে না? এখানে আমি আজকে একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডার বলতে এটাকে আমরা একটা প্রজেক্ট বলতে পারি, যেটা হলো সিএসএস সাপোজ দিলাম হচ্ছে 02। এটা একটা ফোল্ডারের নাম। হ্যাঁ, তো এই ফোল্ডারের ভিতরে আমরা কাজগুলো করব। এই ফোল্ডার তৈরি করলাম কোথায়? এই ব্যাচ 5 এর ভিতরে। এই ব্যাচ আপনি যত প্র্যাকটিস করবেন, আপনি একটা ফোল্ডারের মধ্যে প্র্যাকটিস করেন, পরবর্তীতে আপনার ফাইন্ড আউট করা সুবিধা হবে যে আপনি কি কি করলেন 3 মাসে, কি কি কাজ করছেন। একটা জায়গাতে রাখলে সেটা ভালো না, জিনিসটা গোছানো থাকলো। তো এই জন্য আমি ব্যাচ 5 এর মধ্যে আপনার আজকে ক্লাসটা হচ্ছে ক্লাস CSS2। এটা মিনিমাইজ করলাম। এই প্রজেক্টটা আমাদেরকে এই কোড এডিটরে আনতে হবে। যখনই আপনি এটা কি করবেন, ওই যে ওপেন করবেন, তখন আপনাকে কি করতে হবে, এখানে ফাইল আসবেন, ফাইল থেকে ওপেন ফোল্ডার, আপনি যে ফোল্ডারটা তৈরি করছেন ওই ফোল্ডারটা এখানে নিয়ে আসবেন। কোথায় এটা আছে? এটা আছে হচ্ছে এই ফাইল লোকেশন আপনাকে বলে দিতে হবে। আমি আবার যাচ্ছি, এখান থেকে ফাইল থেকে হচ্ছে ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে গিয়ে আপনি কোথায় যাবেন? ডেস্কটপের ভিতরে আছে, ব্যাচ 5 এর ভিতরে আছে,
ব্যাচ 5 এর ভিতরে CSS2 এটাকে আপনি করবেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করেন, এটার উপর জাস্ট একটা ক্লিক করলেই দেখবেন এই ফোল্ডারের মধ্যে এটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনি এটা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করেন, দেখবেন এই জায়গাতে এই CSS2 টা চলে আসছে, এই জায়গাতে CSS2 টা চলে আসছে। এই যে CSS2 এটা কি, এটা ফোল্ডার বা আপনার প্রজেক্ট নেম এটা, তাই না? তো এখানে আপনার কি করতে হবে, এটার ভিতরে আপনাকে ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার জন্য আপনি এখন কষ্ট করে এখানে ক্লিক করলে হবে। এখানে দেখেন মাউসটা নিয়ে গেলে বলতেছে কি নিউ ফাইল, আর এই পাশেরটা কি নিউ ফোল্ডার। আপনি যদি এই CSS02 এর ভিতরে আরো একটা ফোল্ডার তৈরি করতে চান, তখন আপনি ফোল্ডার তৈরি করতেই পারেন। আর এটাতে ক্লিক করলে একটা ফাইল তৈরি হবে। সো আমরা কি করতে পারি, আমরা ফোল্ডার তৈরি করি, আমাদের ইমেজের জন্য ফোল্ডার দরকার আছে না? তো আমি লিখলাম IMAGES ইমেজেস, যত ইমেজ থাকবে সবগুলো ইমেজেস ফোল্ডারের ভিতরে থাকবে। এখন এই যে ইমেজেস এর ভিতরে যদি আমি আরো ফোল্ডার তৈরি করতে চাই, তো ইমেজেসে ক্লিক করলাম, করে আমি আরো একটা ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে SLID স্লাইডার। করতে পারবো না? তাহলে ইমেজেস এর মধ্যে স্লাইডার নামে একটা ফোল্ডার আছে, তো স্লাইডারের ভিতরে আমরা সবগুলো স্লাইডার ইমেজ রাখবো। জাস্ট আমি দেখালাম আর কি। এখন আমি চাচ্ছি ব্যাপারটা এরকম না, আমি চাচ্ছি যে আমার একটা ফাইল তৈরি করব, আমি এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইলটার নাম দিব হচ্ছে index.html। কি দিব? HTML দেব। আমি ফাইল একটা তৈরি করলাম, এই হলো index.html। কেটেও দেই, এটা যদি কেটেও দেই, আমি এই যে index.html যদি ডাবল ক্লিক করি, এখানে ফাইলটা ওপেন হচ্ছে। বাট এই ফাইলের মধ্যে কোনো কোড আছে? কোড কি না নাই। ভাইয়া? এখন এখানে প্রবলেম হচ্ছে, দেখেন আমরা এতদিন পর্যন্ত এমন একটা কোড এডিটর ইউজ করছি যেখানে সবগুলো লিখতে হতো। যেমন এখানে আমি কি লিখতাম, HTML, এটাতে শুরু করতাম, এই যে না শেষ করার আগে চলে আসছে এটা। আমি কি করতাম, আবার এখানে নিচের দিকে আসতাম, আসার পর এখানে ক্লোজ করে HTML লিখতাম, হ্যাঁ এইরকম করে লিখতাম। বাট এই যে আপনি একটা ভালো পাওয়ারফুল কোড এডিটর ইউজ করতেছেন, সেখানে এত কিছু লেখার প্রয়োজন নাই। আপনি যদি কোনোভাবে আপনার এই জায়গাতে যদি আপনি শিফট, আপনার যে কিবোর্ডে শিফট বাটনটা আছে, শিফট বাটনটাতে চাপ দিয়ে ধরে যদি আপনার ওই যে উপরে ফাংশনাল কিগুলো আছে না, F1 F2 F3, ওগুলাতে যদি আপনি F1 এ ক্লিক করেন, ওই শিফট বাটনে চাপ দিয়ে যদি আপনি F1 এ ক্লিক করেন, তখন দেখবেন, সরি শিফট না, কন্ট্রোল, না শিফটই তো হওয়ার কথা না, শিফট দিয়ে অন, শিফটই ঠিক আছে ভাইয়া। আচ্ছা শিফট দিয়ে, সরি এক্সক্লুমিনেট, সরি ভুলে গেছি, এক্সক্লুমিনেট এক সাইন আছে, এক্সক্লেমেশন সাইন। হ্যাঁ 1 2 3 4 আছে না উপরে, 1 2 3 4, ওইখানে দেখবেন এক্সক্লুমিনেট একটা সাইন আছে। ওই সাইনটা নেওয়ার জন্য, যেহেতু এক্সক্লুমিনেটের সাইনটা আছে 1 এর উপরে, তো আমরা কিবোর্ড যখন টাইপ করি তখন দুইটা করে জিনিস থাকে না, একটা ছোট একটা বড়, উপরেরটা যেটা থাকে সেটা জন্য আমরা শিফট চাপ দিতে হয়। এই জন্য আমি যদি শিফট চাপ দিয়ে আমি 1 এ যদি ক্লিক করি, দেখবেন এইরকম একটা সাজেস্ট করতেছে, সেটার নাম কি, ইমেজ অ্যাব্রিভিয়েশন। তো আপনি দেখেন এখানে যদি আপনি শুধু একটা এন্টার চাপ দেন, তাহলে আপনার একটা বয়লার, HTML এর একটা বয়লার প্লেট, এটাকে বলা হয় স্টার্টার প্লেট অথবা বয়লার প্লেট, যে আপনি HTML এর কাজ শুরু করার জন্য একটা যে জিনিসটা দরকার, স্ট্রাকচারটা দরকার, সেই স্ট্রাকচারটা আপনি তৈরি করলেন 1 সেকেন্ডের মধ্যে। আমি আবার যাচ্ছি, এটা উঠাই দিলাম। আপনি কোথায় যাবেন, আপনি শিফট বাটনে চাপ দিয়ে উপরে যে 1 আছে ওখানে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে এইরকম একটা অপশন আসতেছে। তো এইরকম অপশনের মধ্যে প্রথমে যে এক্সক্লুমেটরি যেটা একটা আছে, এটা সিলেক্ট অবস্থায় আছে, এইরকম থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। এরকম থাকলে আপনাকে এন্টার দিলে এটা চলে আসবে। তো আমরা HTML একটা বয়লার প্লেট পেয়ে গেছি। এখন যদি আমি এই যে টাইটেলের জায়গাতে শুধু চেঞ্জ করে দেই CSS ক্লাস, টাইটেল আমার হয়ে গেল। এখন দেখেন এই বডিতে আমি একটা হেডিং ট্যাগ দিতে চাচ্ছি, হেডিং ট্যাগ। তো আমরা এতদিন পর্যন্ত কি লিখতাম, লেস দেন এইস লিখতাম, তারপর 1 লিখতাম, তারপর এটা ক্লোজ করে দিতাম, তারপর আবার ক্লোজ করতে হতো, এসব কিচ্ছু লেখা প্রয়োজন নেই। শুধু যদি আপনি এইচ চাপ দেন, এইচ লিখলে দেখেন এখানে H1 H2 H3 কোনটা দিতে চাচ্ছেন, H3, তাহলে আপনি H3 এ ক্লিক করেন, H3 টেক্সট চলে আসছে। এখন এর ভিতরে আপনি কি লিখতে পারেন, দিস ইজ HEADING হেডিং ট্যাগ। এখানে আসলে অনেক কিছু আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ অনেক কিছু আপনাকে সাজেস্ট করবে। এখন এই ফাইলটা যদি আমি রান করাতে চাই, তাহলে আমার কি করতে হয়,
এই সিএসএস এর এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমাকে এটার উপরে ডাবল ক্লিক করলে এটা ওই যে ডিফল্ট যে ব্রাউজারটা সেখানে ওপেন হয়। এতদিন সেটা আমরা জানতাম, কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এখান থেকে তো আমরা রানে ক্লিক করি, রান, এবং এখানে বলতেছে 2 নাম্বারটা রান উইদাউট ডিবাগিং, আমরা ডিবাগ করা ছাড়াও রান করতে পারি। অথবা আপনি কি করতে পারেন, কন্ট্রোল প্লাস F5 এটাতে ক্লিক করলে রান হবে। আমি এটাতে ক্লিক করলাম, এখানে বলতেছে কোন ব্রাউজারে আপনি এটা ওপেন করবেন, আমি বললাম ক্রোমে। এখন দেখবেন যে এটা ক্রোমে এটা আপনার রান হওয়ার কথা। এই যে ক্রোম ব্রাউজারে আপনার প্রজেক্টটা রান হচ্ছে, এই যে রান হচ্ছে। আপনার দেখেন টাইটেলটা সিএসএস ক্লাস ঠিকই আসছে, এখানে হেডিং দিছেন একটা, দিস ইজ হেডিং ট্যাগ, এটাও ঠিকঠাক চলে আসছে। এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিলাম, আমি বারবার এখান থেকে রিলোড দিব আর কাজ করব। তো এই হলো বিষয় আশয়। এখন আপনার কি প্রয়োজন হতে পারে, আমরা গতদিন দেখছিলাম সিএসএস নিয়ে কাজ করার জন্য। গতদিন সিএসএস নিয়ে কাজ করার জন্য আমরা দেখছিলাম 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ইন্টারনাল। তো ইন্টারনালের জন্য আপনি কি করতে, এখানে একটা স্টাইল একটা কি অ্যাড করতে হয়। স্টাইল কি, এটা স্টাইল একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, স্টাইল একটা অ্যাট্রিবিউটের ভিতরে আমি দিলাম হচ্ছে COLOR কালার। এই কালার তাহলে কি, এটা নেম সি প্রপার্টিজ। কালার হচ্ছে একটা প্রপার্টি, একটা সম্পদ, আর সেই সম্পদের ভ্যালুটা কি আমি বলে দিলাম হচ্ছে রেড কলন কালার। হ্যাঁ, তাহলে আমার কি হলো, এই কালারটা রেড হয়ে গেল। তো এখন যে সিএসএস টা আমি ইউজ করছি সেটাকে বলতেছিলাম আমরা ইন্টারনাল সিএসএস, তাই না? এখন যদি আমি ইনলাইন সিএসএস, এখন যদি আমি ইন্টারনাল করতে চাই তাহলে আমাকে এই যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতরে আমি কি করতে পারি, একটা স্টাইল আমাকে ট্যাগ দিতে হবে। স্টাইল আমাকে একটা ট্যাগ দিতে হবে, আর ভিতরে আমাকে লিখতে হবে যে h1 কে ধরবো, h1 কে ধরে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখলাম হচ্ছে BACK ব্যাকগ্রাউন্ড। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড কালার লিখবো, শুধু যদি BACK লেখার পরে পরে কিন্তু সাজেস্ট করতেছে যে কোনটা দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন না ব্যাকগ্রাউন্ড পজিশন না ব্যাকগ্রাউন্ড সাইজ, কোনটা। ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমি একটা এন্টার দিলাম, দেওয়ার পরে আমি এখানে দেখেন অনেক কালার শো করতেছে, কোন কালার দিবেন। আপনি যদি কালার নাও জানেন, একটু স্ক্রল করে দেখেন কত প্রকারের কালার আছে, আপনি কোন একটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার এগুলো কোড এডিটরের কারসাজি। এই কোড এডিটর ইউজ করতেছেন, দ্যাটস ওয়াই আপনি এত সুবিধা পাচ্ছেন। অন্য কোড এডিটর ইউজ করলে হয়তো আপনি এরকম সুবিধা আরো বেশি পেতে পারেন, আবার কমও পেতে পারেন। তো সেই কোড এডিটরের কাজ এগুলা। কিন্তু আপনি আবার একটু রিলোড দেন, দেখবেন যে এটার H1 টাকে ধরলাম, ও সরি H3, এটা আমি H3 ধরছি, আচ্ছা সরি H3 কে ধরলাম আমি একটা। এখন যদি রিলোড দেই আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেল। তো এটা কি ছিল, ইন্টারনাল সিএসএস ছিল, তাই না? এখন আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। এখন এক্সটার্নাল সিএসএস তৈরি করার জন্য আমি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করতে, ফোল্ডার তৈরি করার পর আমি লিখলাম ফোল্ডার নাম হলো সিএসএস, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে সিএসএস। ঠিক আছে, তো সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি হলো। এই সিএসএস এর ভিতরে আমি একটা সিএসএস ফাইল তৈরি করব। আমি এই পাশেটাতে ক্লিক করব, আমি লিখলাম হচ্ছে যে main.css। যেহেতু আমি সিএসএস ফাইল তৈরি করতেছি, এই জন্য আমাকে কি দিতে হবে, .css দিতে হবে। আর যদি আমরা HTML ফাইল তৈরি করতাম তাহলে আমাকে লিখতে হতো .html। এটাকে আমরা বুঝতে পারি তো নাকি? আচ্ছা, তাহলে আমি কি করলাম, এই সিএসএস ফাইলটা আমি তৈরি করলাম। তাহলে আমার একটা সিএসএস ফাইল তৈরি হয়ে গেল। এখন এই সিএসএস ফাইলের ভিতরে যদি আমি এগুলাকে সবগুলা উঠাই দেই, সবগুলা উঠাই দিলাম, এটাকে উঠাই দিলাম, এইগুলা উঠাই দিলাম, আমি এই H3 কে যদি ধরি এখানে, যে এখানে ধরলাম হচ্ছে H3, এরপরে আমি লিখলাম হচ্ছে COLOR কালার, দিলাম হচ্ছে RED রেড, এই হচ্ছে কালার দিলাম হচ্ছে রেড। এখন যদি আমি এই জায়গাতে রিলোড দেই তাহলে কিছু পাচ্ছে না, বিকজ অফ আমরা এই সিএসএস এর ফাইলের সাথে আমার এই যে index.html এর ফাইলের লিংক আপ করি নাই। তো যত প্রকারের লিংক আপ করতে হয় সেই লিংক আপ গুলা করতে হয় এই হেড ট্যাগের ভিতরে। তো হেড ট্যাগের ভিতরে যদি আপনি লিংক আপ করতে চান, আপনি এখানে কি লিখবেন, জাস্ট LINK লিংক। যখনই শুধু আপনি লিংক লিখতেছেন তখনই তারা অনেক কিছু সাজেস্ট করতেছে যে আপনি কোন লিংকটা করতে যাচ্ছেন। এখানে দেখে কোনটা বুঝতে পারছেন না কোন লিংকটা হবে আপনার এখানে?
জি ভাই সিএসএস CSS এই যে সিএসএস, তাহলে আপনি সিএসএস টা এখানে আসে, এটাতে আপনি সিলেক্ট করে এন্টার দেন। এখন রিলেশন তো স্টাইল শিট হবে। এই যে হাইপার রেফারেন্স, এখানে আপনাকে ফাইল লোকেশনটা বলে দিতে হবে কোন জায়গা থেকে সিএসএস ফাইলটা আপনি লোড করতে যাচ্ছেন। তার মানে এটা হবে না। এখানে কি দিতে হবে? আপনাকে প্রথমে দিতে হবে ফোল্ডারের নামটা, না? ফোল্ডারের নামটা কি আছে? সিএসএস। দেখেন সিএসএস লেখার সাথে সাথে আপনাকে সিএসএস সাজেস্ট করতেছে। সিএসএস দিলাম, এরপরে সিএসএস এর ভিতরে কি আছে? main.css আপনি এটা দিলেন। বুঝাতে পারছি? কারণ এই সিএসএস ফাইলটা তো সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, সো এই জন্য আমি বলে দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু কালারটা পেয়ে গেছি। আমি কি বুঝাইতে সক্ষম ব্যাপারটা? জি ভাইয়া জি বুঝতে পারছি। বুঝতে পারতেছি। গতদিনের জিনিসগুলো জাস্ট একটা রিভাইজ করলাম আর কি। গতদিন যদি কোনো কনফিউশন থাকে সেই জিনিসটা আজকে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে শিখছি না, এই জিনিসগুলো আমরা শিখছি। তো এখনো পর্যন্ত আমরা সিলেক্টর হিসেবে এটা কি ইউজ করছি? এটা ট্যাগের নাম, তাই না? ট্যাগকে ইউজ করছি। বাট আমরা আজকে ট্যাগের নাম ইউজ না করি, কারণ ট্যাগের নাম ইউজ করলে একটা ওয়েবসাইটে তো এরকম ট্যাগের নাম অনেক থাকতে পারে, তাই না? তো সবগুলোতেই কিন্তু সেই ইফেক্টটা পড়বে। তো আমরা ট্যাগের নাম ইউজ করব না, আমরা অন্য কিছু ইউজ করতে পারি। সেটার জন্য আমরা দেখছিলাম যে ক্লাস বা আইডি ইউজ করা যেতে পারে, তাই না? আর ক্লাস কখন ইউজ করব এবং আইডি কখন ইউজ করব এটা নিয়ে আমি একটু শর্ট ডেসক্রিপশন দিয়ে দিছি। তো আমি আজকে দেখি একটু অন্য কিছু করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, আমরা ডিভ নিয়ে কিন্তু কথা বলছিলাম, মনে আছে? ডিভ, হ্যাঁ, জি ডিভিশন ডিভিশন নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। তো ওই ডিভিশন গুলো নিয়ে আমরা আসলে কাজ করব। তার আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা একটা হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগের ভিতরে আপনি রেড কালার দেওয়া আছে, তাই না? এখন রেড কালার দেওয়ার পরে আপনি মনে করেন যে হেডিং ট্যাগ এই মাঝখানে এই হেডিংটাকে আপনি একটা অন্য কালার দিতে যাচ্ছেন। এই হেডিং টুকুতে শুধু এই হেডিং টুকুকে আপনি অন্য আরেকটা কালার দিবেন। দেখেন আপনি কিন্তু ধরছেন হচ্ছে এখানে H3, সো H3 পুরাটাই কি হওয়ার কথা বলেন তো? রেড কালার হওয়ার কথা, বা হয়েছে ও তেমন। আমি চাচ্ছি যে না, এই মাঝখানে এটাকে আমি অন্য আরেকটা কালার দেব। তো এই জায়গাতে আমাদের ওই ইনলাইন এলিমেন্টটা কাজে লাগবে, ইনলাইন এলিমেন্ট, যাতে আমাদের আমরা নিচের এখানে দিকে এই না ট্যাগ আসে। ব্যবহার করতে পারি। এখানে আমরা কি করতে পারি? একটা স্পেন ট্যাগ, এসপি স্পেন ট্যাগ ইউজ করতে পারি, এবং এই ট্যাগের ভিতরে আমি হেডিং লেখাটা দিতে পারি। এই স্পেন ট্যাগের ভিতরে আমি কি করতে পারি? হেডিং ট্যাগটা আমি দিতে পারি। এখন এটা দিলে কি হবে না? কালার চেঞ্জ হয়েছে? কালার চেঞ্জ কিন্তু হয় নাই। এখন আমি যেটা করতে পারি, স্পেন ট্যাগটাকে আমি ধরতে পারি। আমি কি করব? এখানে আমি একটা ক্লাসের নাম দিলাম CLASS ক্লাস, অথবা আমি কি দিলাম এখানে দিলাম হচ্ছে আমি আইডি নাম দিলাম হচ্ছে এটা HEADING হেডিং, কিছু একটা নাম দিলাম, সামথিং কিছু একটা নাম দিলাম। এখন আমি কি করব? এই হেডিংটাকে ধরবো, ধরার পর আমি এখানে আসব। সিএসএস এ আসার পরে যেহেতু এটা একটা আইডি, তো শুধু আমি যদি হেডিং লিখি কাজ হবে? না কি দিতে হবে এখানে সামনে? হ্যাশ দিতে হবে। হ্যাশ দিতে হবে। কেন? আইডি আইডি এটা আইডি। যদি ক্লাস হতো তাহলে পয়েন্ট দিতে হবে। তাহলে Dot ডট দিতে দিতে হবে। হবে। আচ্ছা, এই হেডিংটা লিখলাম। এখন আমি লিখলাম হচ্ছে COLOR কালার, আমি দিলাম হচ্ছে ব্ল্যাক। এটা ব্ল্যাক হয়ে গেছে? জি ভাইয়া আমি কি এটা বুঝাইতে পারছি? জি ভাই। তো এইরকম ভাবে দেখেন, আমি এটাকে ধরলাম হচ্ছে H1 ট্যাগ, H3 ধরলাম, কিন্তু এই মাঝখানে এটাকে কি করলাম? আমি আবার আইডি ধরলাম, ধরে আমি কি করলাম? এটাকে আরেকটা নাম দিলাম, সেই নামটা আমি এই জায়গায় ধরলাম, তাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। বাট যদি এটা আমি আইডি না ধরে ক্লাস ধরতাম তাহলে CLASS ক্লাস, ক্লাসের নামটা হেডিং এ থাকুক, তাহলে এখন কাজ করবে? এখন করবে না। না, কারণ CSS এখানে আমাদের কি করতে হবে? তখন ডট দিতে হবে। ডট দিতে হবে। আমরা তো পার্থক্যগুলো ধরতে পারতেছি, তাই না? জি তো এই হলো ব্যাপারটা, হলো এইরকম। এটা আপনি ইন্টারনাল ওই যে ইনলাইন যে এলিমেন্টটা সেটা এসে ইউজ হচ্ছে। কারণ এই যে আপনি স্পেন ট্যাগ যদি আপনাকে কখনো ধরে যে আপনি
ইনলাইন এলিমেন্টের একটা এক্সাম্পল বলেন, তখন আপনি বলতে পারেন যে স্প্যান ট্যাগ হতে পারে। স্প্যান ট্যাগ নতুন কোনো লাইন তৈরি করে না, কিন্তু h1 ট্যাগ, p ট্যাগ এগুলো কিন্তু আপনার নতুন লাইন ট্যাগ তৈরি করে। আচ্ছা, আরেকটা জিনিস, মজার জিনিস দেখাই। আপনি যখন ডেভেলপমেন্টে কাজ করতেছেন, তখন আপনার একটা ওয়েবসাইটে, সাপোজ আপনি প্রথম আলো নিয়ে কাজ করতেছেন, প্রথম আলোর মতো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন। তো প্রথম আলো ওয়েবসাইটে যে ডিজাইনটা আপনি করতেছেন, ওখানে যদি আপনি ডাটা না দেন, যেমন আমি এখানে লিখতেছি হচ্ছে প্রথম আলো, আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন, এরকম একটা ডিজাইন আপনি করবেন। তো এরকম ডিজাইন করার সময় এই যে লেখাগুলো আছে, এরকম লেখা যদি আপনি দিয়ে কাজ না করেন, তাহলে ডিজাইনটা হবে? মানে লেখা তো দিতে হবে, কিন্তু আপনি যে লেখাগুলা দিবেন সেই লেখাগুলা তো রিয়াল ডাটা না, মানে সঠিক ডাটা না। কারণ আপনি একজন ডেভেলপার, এখানে কি ডাটা ওনারা দিবে না দিবে আপনি তো জানেন না। বাট টেস্ট করার জন্য তো আপনার কিছু ডাটা দরকার আছে না? জি তো ওই জায়গা থেকে আমরা বাংলার কথা বলতাম, ইংলিশ যদি আমরা এরকম কোনো ডাটা দরকার হয়, যেমন আমি একটা পি ট্যাগ নিলাম, এখন এই পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে আমাকে অনেকগুলো কিছু হাবিজাবি কিছু লিখতে হবে টেস্ট করার জন্য, যেটা একটা পি ট্যাগ, এখানে অনেক কিছু লেখা যায়। তো এই হাবিজাবি আপনি কতগুলো লিখবেন, টাইপ করবেন বসে থাকে, যদি আপনি 20 লাইন এরকম হাবিজাবি লিখতে হয় তো ঝামেলা না? এখন আপনি কি করতে পারেন, আপনি কি করতে পারেন সেটাতেই আসতেছে। আপনি কি করতে পারেন, কোন একটা ওয়েবসাইট থেকে এসে আপনি কোডগুলো কোনো লেখা কপি করে নিয়ে এসে বসাইতে পারেন। বাট যেহেতু আপনি ভিএস কোড ইউজ করতে, এখানে সুবিধা হচ্ছে আপনি লরেম ইউজ করতে পারেন। যেমন আমি তার আগে দেখাই, এই জায়গাতে যদি আপনি আসেন, LOREM, লরেম ইপসম নামে একটা সাইট আছে। এই সাইটে ঢুকলে তারা কিছু ডেমো ডাটা দিবে, কিছু ডেমো টেক্সট ডাটা দিবে। এই ডাটাগুলো আমরা ডেভেলপমেন্টে টেস্ট পারপাসে কাজ করতে, এইরকম কি করতে পারি, এইরকম করে আমরা কপি করব, কপি করে আমরা এই যে পি ট্যাগের মধ্যে বসাই দিব। তাহলে কি হলো যে আপনার এই পি ট্যাগের ভিতরে অনেকগুলা টেক্সট পাওয়া গেল। তাহলে আমাদের একটা টেস্ট পারপাসে কিছু টেক্সট আমি এখানে পাচ্ছি। এখন এখান থেকে আর কপিও করতে হবে না। যদি আপনি ভিএস কোডটা ইউজ করেন, আপনি এখানে লিখবেন LOREM, লরেম। যখনই আপনি লরেম লিখতেছেন, তখন দেখেন এখানে পাশাপাশি এই যে লরেম লেখাটাও এখানে আসতেছে এবং ইমিট অ্যাব্রিভিয়েশন এটাও দেখাচ্ছে। তার মানে বুঝতে হবে আপনার কাজটা হচ্ছে। এখন এই লরেমের কাছ থেকে আপনি কত লাইনের টেক্সট চাচ্ছেন, আপনি কি বললেন, ইনটু দিয়ে আপনি বললেন হচ্ছে 2 লাইন, বা আপনি বললেন 1 লাইন, আমাকে 1 লাইন টেক্সট দাও, ইন্টার দিবেন। দেখবেন তারা কি করছে, আপনাকে 1 লাইনের টেক্সট দিছে আপনাকে। বাট আপনি যদি তাকে বলে দেন যে লরেম, LOREM, লরেম ইনটু 5, তাহলে আপনাকে 5 লাইন, দেখেন 1 2 3 4 5 লাইন আপনাকে টেক্সট দিয়ে দিচ্ছে, ওখানে কপি করার প্রয়োজন নাই। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, জি ভাই। আচ্ছা, চলেন আমরা আরেকটু অন্য কোনো জিনিসপত্র শিখি। এগুলো তো আর শেখানোর কিছু নাই, আপনারা তো এগুলো এক্সপার্ট হয়ে গেছেন অলরেডি। ভাইয়া এখানে আমার একটা ছোট্ট বিষয় একটু জানার ছিল আর কি। বলেন। আমরা যেমন এখানে ক্লাসের জন্য ডট দিয়েছি অথবা আইডির জন্য হ্যাশট্যাগ ব্যবহার করেছি। কিছু কিছু ইয়েতে দেখলাম যে হ্যাশট্যাগ এবং ডট কোনোটা ইউজ করে না, সেই ট্যাগটা নিয়ে যদি একটু আলোচনা করেন। আমরা এখনো পর্যন্ত যদি আপনাকে কোশ্চেন করি, সিলেক্টর হিসাবে কি কি ইউজ করছি? সিলেক্টর হিসেবে আমরা কি কি ইউজ করছি? সিলেক্টর হিসেবে আমরা যেমন ট্যাগ গুলোকে ব্যবহার করছি, ট্যাগ ধরছি। হ্যাঁ, আর কি ধরছেন? তারপরে এখন আমরা একটা ক্লাস এবং আইডি নিয়ে কথা বলছি। হ্যাঁ, তাহলে এই তিনটা পর্যন্ত আমরা এখনো পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, তার মানে আপনাকে সিলেক্টর হিসাবে কোনো কিছু না কিছু ইউজ করতে হবে। তো সিলেক্টর হিসাবে কি কি ইউজ করা যায়, তার মধ্যে আমি তিনটা দেখাইছি। আমি আরো একটা বা দুটো দেখাবো, বাট সেটা এখন না, এটা আরো একটু অ্যাডভান্সে গেলে। বাট সবচেয়ে পপুলার যেটা ইউজ হয় সেটা হচ্ছে আপনাকে এই আইডি অথবা ক্লাস দেওয়া হয়, এবং আইডি এবং ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ক্লাস। ঠিক আছে, তো সিলেক্টর হিসেবে আরো ইউজ করা যায়, মানে অ্যাট্রিবিউট ইউজ করা, সেটা আমরা এখন দেখবো না। তবে সিলেক্টর হিসেবে আপনাকে কোনো না কোনো কিছু একটা ইউজ করতে হবে। আমি জানি না আপনি কি বোঝাতে চাচ্ছেন,
এমন মানে না কিছু না কিছু তো আপনাকে ইউজ করতেই হবে। ভাইয়া সি- আমি বুঝাতে চাচ্ছিলাম আমরা অনেক সময় দেখা গেছে ওই যে বডি ট্যাগ কে ব্যবহার করে কোনো ডট অথবা কিছু না করে সরাসরি বডি ট্যাগ দিয়ে করে বা ট্যাগ দিয়ে করে আর কি। তো বডিটাও এটাও তো ট্যাগ। ট্যাগ। তা আপনি সিলেক্ট করলেন না বডিকে, তাহলে বডিকে যদি সিলেক্ট করে তাহলে বডির ভিতরে যা যা থাকবে সবই পাবে। আচ্ছা 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 বুঝছি বুঝছি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি? এই জি ভাইয়া বডি থ্যাংক ইউ এটাও ভাইয়া। একটা ট্যাগ, যেটা আপনি জি জি H1 ট্যাগ ধরছেন, তার মানে বডি এটাও তো একটা ট্যাগ। তো ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। এই বডির ভিতরে যতগুলা ট্যাগ থাকবে বা যা কিছু থাকবে না কেন সবগুলোর উপর সেই ইমপ্যাক্টটা পড়বে তখন। এই হচ্ছে বিষয় আচ্ছা আসলে। যাই হোক, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা একটু ডিপ নিয়ে কথা বলি। হ্যাঁ, যে আমরা ছোট ছোট ডিভিশন তৈরি করবো। যেমন আমাদের এখানে 8টা ডিভিশন আছে, 8টা ডিভিশনের মধ্যে আবার অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, তো এইরকম ছোট ছোট ডিভিশনে কাজ করতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ডিপ তৈরি করি। যদি আমি এখানে শুধু লিখি ডিভ, দেখেন যখন আমি ডিভ লিখতেছি তখন আমাকে এখানে বলে দিচ্ছে, এখানে সাজেস্ট করতে শুধু একটা ইন্টার দিলেই তার একটা ডিভ তৈরি করে দিবে। তো ইন্টার মাঝখানে আসেন, এটা একটা ডিভ তৈরি হলো। এই ডিভের মধ্যে আপনি কি করতে পারেন, একটা H1 ট্যাগ আপনি নিতে পারেন। H1 ট্যাগ নিয়ে আপনি বললেন যে এটা হচ্ছে দিস ইজ HEADING হেডিং, ঠিক আছে। এরপর আপনি কি করতে পারেন, যে এই যে H1 এর পরে আপনি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিতে পারেন। এখানে আপনি কি দিতে পারেন, লরমে একটা লাইন দিতে পারেন, LOREM, লরেম ইনটু হচ্ছে এক, লরেমে একটা লাইন থাকতো, ঠিক আছে। তাহলে কি হলো, একটা হেডিং ট্যাগ আছে, একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আপনি একটা নিচে একটা ইমেজও দিতে পারেন। দেওয়ার পরে আমরা কি করলাম, এটাকে একটা ক্লাস দিই, CLASS ক্লাস। ক্লাসের নাম দিলাম হচ্ছে RAG, রাজশাহী। আমার ডিভিশন হচ্ছে রাজশাহী, ঠিক আছে। তাহলে এটা হলো একটা ডিভিশন। আপনি যদি এই রাজশাহী ডিভিশনকে ধরতে পারেন যে আপনি কোনো কিছু একটা বরাদ্দ দিতে চাচ্ছেন রাজশাহী ডিভিশনকে, তাহলে আপনি রাজশাহীকে ধরেন, RAG রাজশাহীকে ধরেন। ধরার পর আপনি এখানে আসেন, এখানে আসার পরে আপনি যেহেতু ক্লাস ধরছেন এই জন্য ডট, এরপরে দেবেন ওই যে রাজশাহী যে নামটা দিয়েছে নামটা, এরপর সেকেন্ড ব্র্যাকেট। আপনি কি করতে পারেন, এখানে আপনি একটা বর্ডার দিতে পারেন, BORDER, বর্ডার। এই বর্ডারটা কি, এটা বর্ডারটাকে আমরা কি বলি, প্রপার্টিজ। প্রপার্টিজ এর নামটা হচ্ছে বর্ডার। তো প্রপার্টিজ লেখার পরে ওই প্রপার্টিজ এর একটা ভ্যালু দিতে হয় না। জি 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 তো সেই ভ্যালুটা যদি আমরা দেই, আমি চাচ্ছি যে এই বর্ডারটা হবে 1 পিক্সেল, 1 পিক্সেলের মতো মোটা হবে। এবং আরো একটা জিনিস দেব, SOLID, সলিড, সলিড। আর ইট রেড, ঠিক আছে। তার মানে 1 পিক্সেল মোটা হবে এবং এটা ব্যাপারটা একদম সলিড হবে এবং সেটা রেড কালার হবে। তিনটা জিনিস দিলাম। দেওয়ার পর যদি আমি এখানে রিলোড দেই, তাহলে দেখেন এই যে একটা বর্ডার 1 পিক্সেল মোটা হয়েছে বর্ডার, এবং সেটা কি একদম সলিড, এবং কালারটা দিলাম রেড কালার। আমি যদি আরো একটু বোঝার জন্য বলি, এখানে দিলাম হচ্ছে আমি 2 পিক্সেল বা 5 পিক্সেল। 5 দিলে কি হবে, মোটা হবে, এটা আরো একটু বেশি মোটা হয়ে যাবে। আচ্ছা, সেটা বুঝলেন, 5 পিক্সেল আপনি মোটা করলেন, কোনো সমস্যা নাই। এখন এখানে দিলাম সলিড। সলিড না দিয়ে আমি কি করতে পারেন, এখানে করতে পারেন ডটেড। এই যে ডটেড নামে একটা অপশন আছে, ডটেড। ডটেড দিলে কি হবে দেখেন, যে এই বর্ডারটা হয়ে যাবে ডট 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 হয়ে যাবে। তো এইরকম আপনি আবার এই যে তাহলে এই জিনিসটা বললেন 5 পিক্সেল মানে এটা মোটা হচ্ছে, বর্ডারটাকে মোটা করে দিচ্ছে, ডটেড মানে এরকম ডট ডট দিচ্ছে, আর কালার মানে তো কালারই, আপনি যেই কালার দিবেন সেই কালারটা সে নিয়ে নেবে। আমি কি এটা বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি এটা সলিড দিই, দেখতে ভালো লাগবে, SOLID, সলিড, সলিড দিলাম। এটা আমি বর্ডার দিলাম, তাই না। আমি আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে BO, বর্ডারকে আমি রেডিয়াস করতে পারি। বর্ডার আমি রেডিয়াস দিলাম, আমি দিলাম হচ্ছে 5 পিক্সেল রেডিয়াস করবে। রেডিয়াস করলাম, রেডিয়াস মানে তো আমরা বুঝি না, একটু রাউন্ড, কর্নারগুলো রাউন্ডেড করে দিবে। অসাধ্য। হ্যাঁ, আমরা আরেকটু বাড়াই দেই, আদারওয়াইজ এটা 15 দেই। দেখেন এই যে কর্নারগুলোকে রেডিয়াস করছে না। জি ভাইয়া। আমরা কি বুঝতে পারতেছি কিছু, না কিছুই বুঝতেছি না?
বুঝতে পারছি ভাই। বুঝতে পারছি। তো এটা হচ্ছে একটা ডিভিশন, ডিভিশনটার নাম হচ্ছে রাজশাহী, তাই না? আমি কি করলাম, আরো একটা ডিভিশন দিলাম। এই ডিভিশনটাকে আমি কপি করলাম, কপি করে আমি নিচে বসাই দিলাম। তো এই ডিভিশনের নাম কি দেওয়া আছে বলেন তো? রাজ। রাজশাহী। তাহলে এই ডিভিশনের যে বৈশিষ্ট্য যা যা পাইছে এটাও তাই তাই পাবে না? জি জি ভাই। হ্যাঁ। ভাই। তাই তাই পাইছে। জি ভাই। এখন আপনি যদি চান যে না এটা অন্য আরেকটা ডিভিশন, হয়তো বরিশাল করবেন বা চিটাগাং করবেন, নোয়াখালী। নোয়াখালী করবেন, সেটা করতে পারেন। কিছু একটা দিলেন, সাপোজ এর নাম দিলেন আপনি এক্স, তাহলে কি এখন আর পাবে এটা? পায় নাই। তো এটাকে যদি আপনি পাওয়াতে চান কোনো কিছু, তাহলে আপনার কি করতে, এখানে ধরতে হবে। কি ধরবেন? ডট এক্স। ধরার পর আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনি দেন। দিলেন হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কিছু একটা দিলেন, ব্লু দিলাম। তাহলে এটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু পেয়ে গেছে। এখানে সবচেয়ে চিন্তা করার বিষয়, এসব সিএসএস এ কাজ করার জন্য সবচেয়ে ভালো মানে চিন্তা করার জায়গাটা হচ্ছে যে আপনাকে আগে থেকে বুঝতে হবে যে কোন কোন ডিভিশনগুলো প্রায় সেম ডিজাইনটা পাবে। আপনি যদি প্রথম আলোতে আসেন, প্রথম আলোতে আপনি একটু ঘুরে যদি যান, তাহলে একটু জিনিস খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা এক একটা ডিভ, হ্যাঁ, একটা ডিভের মধ্যে কি দেওয়া আছে, এখানে একটা হেডিং দেওয়া আছে, এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে ছোট করে কিছু একটা লেখা আছে, এইরকম আছে না? আবার এই ডিভটার এই ডিভটা মোটামুটি সেম না? দেখেন এই ডিভ এই ডিভ এই ডিভ মোটামুটি সেম না? জি ভাইয়া সেম। তো এই তিনটা ডিভকে ডিজাইন করার জন্য যে সিএসএস গুলো ইউজ করছে, আমি যদি সবগুলা ডিভের নাম একই দিই, সবগুলা ডিভের নাম যদি আমি একই দিই, তাহলে কি আমার সিএসএস বারবার কাজ করা প্রয়োজন হচ্ছে? জি না ভাই। তো যারা ভালো কাজ করতে চান তাদেরকে একটু আগে থেকে চিন্তা করতে হবে যে কোন কোন কাজগুলা কমন, কোন কোন কাজগুলা কমন। যেমন প্রধানমন্ত্রী যদি চায় যে রাজশাহী, চিটাগাং, নোয়াখালী এই তিনটা ডিভিশনে সে সেম বরাদ্দ দেবে, প্রত্যেকটা ডিভিশনে 50 টাকা করে 50 কোটি টাকা করে দিবে প্রত্যেকটা ডিভিশনে। তাহলে সে কি করলো, একটা কাগজে লিখে দিল যে এই ডিভিশন এই ডিভিশন এই ডিভিশন সবাই 50 লাখ টাকা করে পাবে। কিন্তু অন্য ডিভিশন যদি একটু কম পায়, তাহলে তার জন্য আরো একটা চিঠি তৈরি করতে হবে। তো আপনাকে আগে থেকে বুঝতে হবে যে কোন কোন ডিপগুলোতে আপনি সেম জিনিসপত্র আপনি দিবেন। এখন এখানে দেখেন আমি এটাতেও রাজ দিলাম, ভালো কথা, এটাতেও আমি রাজ দিলাম, হ্যাঁ, তাহলে দুটার কি ডিজাইন একই হয়ে গেল না? জি ভাই, এক হয়ে তো আমি চাচ্ছি যে এটাতে যা আছে তাই থাকুক, বাট এটাতে এটাতে একটু এই হেডিং এর কালারটা চেঞ্জ হোক। এখন পর্যন্ত যা সেম আছে সবই সেম থাকবে, বাট এটাতে এই হেডিংটা শুধু চেঞ্জ হবে, অন্য কিছু চেঞ্জ করবো না আপাতত। তখন আমি কি করতে পারি, তখন আমি যেটা করতে পারি, এই যে রাজ লেখা আছে এর পাশাপাশি স্পেস দিয়ে আমি আরো একটা কিছু একটা ক্লাসের নাম দিতে পারি। তাহলে এটাতে ক্লাসের নাম কয়টা আছে? রাজ একটা, এক্স আরো একটা। আপনি এখন যদি রিলোড দেন তাহলে এটা পেয়ে গেছে। আমরা একটু কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দিব না এটাতে, আমি এক্স এর জায়গাতে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আমি বললাম হচ্ছে কিছুই দিলাম না, আপাতত থাকুক এরকম থাকুক, এইরকম। হ্যাঁ, এখনো কিছু পাই নাই। আমি চাচ্ছি যে এটাও যা আছে এটাও তাই থাকবে, বাট এটাতে এই হেডিংটা শুধু কালারটা চেঞ্জ হবে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে এই রাজ ক্লাসটা আমি রাখছি, আরো একটা ক্লাসের নাম দিলাম হচ্ছে এক্স। এখন এই জায়গাতে এসে আমি কি করতে পারি যে ডট এক্স, এটা একটা ক্লাসের নাম, এর ভিতরে যে এইচ ওয়ানটা আছে, যে এইচ ওয়ানটা আছে সেটার কালারটা কি করব, সেটার কালারটা আমি করব হচ্ছে ব্লু। ব্যাপারটা দেখেন তো হয়েছে কিনা? জি ভাইয়া। একটু বোঝার চেষ্টা করেন, একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করেন যে দুইটা ক্লাসের নাম আমি সেমই দিলাম, কিন্তু আমি তো চাচ্ছি যে এটার স্পেসিফিক কালারটা চেঞ্জ করার জন্য এই হেডিংটা। তো এই জন্য আমি আরো একটা ক্লাসের নাম দিলাম, আমি সেটাই ধরলাম যেটাতে কি আছে ডট নামে এই যে এক্স নামে যে ক্লাসটা আছে, ওই ক্লাসের ভিতর যদি এইচ ওয়ান নামে কোনো ট্যাগ থেকে থাকে, তাহলে সেই
সেটাকে আপনি ব্লু করে দেন, বাট এটার ভিতরে তো H1 ট্যাগ আছে না? কিন্তু এটা মূলত এক্স নামে ক্লাস নাই, এই জন্য পাচ্ছে না। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। তাহলে আপনি যদি চান, আগে আপনাকে চিন্তা করতে হবে মোটামুটি কমন একই রকম কাজ করতে হবে কোন কোন জায়গায়, সেটাতে আপনি ডিজাইনটা করে নেবেন। করার পর যদি মনে হয় যে না এই ডিফটাতে আমি অন্য কোনো কিছু একটা দিতে চাচ্ছি, হ্যাঁ দেন, ওটা আগেরটা ঠিকই থাকুক, ওর সাথে আরো ক্লাস অ্যাড করেন, ক্লাস অ্যাড করে সেটাকে আপনি নতুন করে স্টাইল দেন। বুঝাইতে পারছি না? জি ভাইয়া। ঘুম ধরতেছেন আপনাদের? জি না ভাইয়া। ভাইয়া আপনারা ঘুমান কখন বলেন তো? বাপরে, 2টা 3টা? না ভাই, আমি 10:30 11টা ধরে ঘুমিয়ে যাই, কিন্তু ক্লাসের জন্য থাকি আর কি। ও আচ্ছা, তাহলে তো আপনার সমস্যা। আমাকে 6টায় উঠতে হয়, তো 6টায় উঠতে হয় আমাকে। 6টায় উঠতে হয়? 6টায় কি করেন? নামাজ পড়েন? না ভাইয়া, আসলে 5:30 থেকে 6টায় উঠতে হয়। আসলে আমরা এই দুজন জব করি, তো ওই জন্য সকালে যেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছি বুঝছেন সকালে ওঠার, আর পারতেছি না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। না, আমি আমি 6টার আগে উঠে যেত। আজকে আর উঠছি আমি। ভাইয়া আমি তো দেশের বাইরে ভোর 4টা বাজে ঘুম থেকে ডিউটিতে যাই। কোন দেশে আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমরা দেখেন একটা কাহিনী দেখেন এখানে, এই যে দুইটা জিনিস গায়ের সাথে গা লেটকা দিয়ে বসে আছে না, জি ভাইয়া। এটা কেমনটা লাগে না? চাবড়া চাবড়া। হুম, তো এটা ঝামেলা তো। ওই যে স্কুলে এরকম একই ব্রাঞ্চে 5 জন 6 জন বসছেন আপনারা, জি ভাইয়া। তো ব্যাপারটা হয়ে গেছে এরকম। হ্যাঁ, আপনারা ওই যে কাবিলার যে কি যেন একটা নাটক দেখতেছিলাম সেদিন, সে বলতেছিল যে ব্যাচেলর না না ব্যাচেলর, হ্যাঁ ব্যাচেলরই মনে হয়, সে ইউনিভার্সিটিতে বলতেছে স্যার আমি হচ্ছে পিছনে বসবো, কারণ ওই সে পিছনে দেখছে একটা মেয়ে বসে আছে। হ্যাঁ, তো স্যার বলতে ঠিক আছে তুমি যদি যাও বলো যে হচ্ছে কি যেন বলে ডায়লগটা, যে হালকা ঠান্ডা লাগছে না, যে আমার খুব আই শীত ফিল লাগছে। হালকা ঠান্ডা। হালকা ঠান্ডা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওইরকম, যে চিপটা থেকে বসে যায় না। আচ্ছা যাই হোক, আমরা এই যে এই জিনিসটা একটু এই জিনিসটা সরাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, যে এই যে একটার সাথে একটা গাল লেগে আছে, এই জিনিসটা আমাদের সরাইতে হবে। এই জিনিসটা সরানোর জন্য যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে মার্জিন। কি সেটা? মার্জিন। মার্জিন। হ্যাঁ, তো আমরা মার্জিন ইউজ করতে পারি। তো মার্জিনটা আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। তার আগে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমি এই যে রাজ যে ডিভিশনটা দেওয়া আছে, সেই ডিভিশনের মধ্যে যদি আমি লিখি MARGIN মার্জিন, মার্জিন যদি আমি টপ দেই, মার্জিন দিলাম আমি টপ, টপ মানে হচ্ছে উপর থেকে, কই থেকে? উপর থেকে 10 পিক্সেল। আমি উপর থেকে 10 পিক্সেল দিলাম, দেখি কোনো চেঞ্জ হয় কিনা, আমি একটু দেখি। হ্যাঁ, দেখেন যখন আমি মার্জিন দিলাম তখন উপর থেকে 10 পিক্সেল সরে আসে। এখানে কি লিখছে, আমি মার্জিন টপ দিয়ে রাখছি। আপনি যদি এখানে মার্জিন LEFT দেন, লেফট, লেফট মানে বাম দিক থেকে, বাম দিক থেকে 10 পিক্সেল, আমরা একটু বেশি করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, দিলাম 100 পিক্সেল। মার্জিন লেফট, তার মানে এই পাশটা, এটা লেফট না, আমার এইদিকে লেফট হচ্ছে আর কি। তো এই পাশটা থেকে কি করবে, সে 100 পিক্সেল সরে যাবে। আমি যদি রিলোড দেই তাহলে দেখেন 100 পিক্সেল এই পাশটা থেকে সরে আসে। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। আবার আমি যদি যখন আমি শুধু মার্জিন লেফট দিলাম, আমি আরো করতে পারি, মার্জিন টপ দিলাম, মার্জিন টপ দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল, মার্জিন টপ দিলাম আমি 50 পিক্সেল, তাহলে উপর থেকে 50 পিক্সেল সরে আসতেছে। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি জানি না আপনাদের মধ্যে এই কোশ্চেনটা এখনো ক্রিয়েট হয় নাই, কিন্তু হওয়ার কথা ছিল। সেটা হচ্ছে
আমি এখান থেকে 50 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা থেকে বুঝতে পারবেন না, আরেকটা যাই। তাহলে উপর থেকে পারতেছেন, তেমনই ভাবে আপনি লেফট রাইট সব দিক থেকে করাতে পারবেন। লেফট, টপ, বটম, রাইট সব জায়গাতে আপনি কমাইতে পারবেন। আমি যদি দেই হচ্ছে মার্জিন রাইট, বটম দেন ভাইয়া। মার্জিন রাইট যদি দিই আমি হচ্ছে 50 পিক্সেল, তাহলে কি হবে? এই রাইট পাশ থেকে 50 পিক্সেল সরে গেছে। তো এই ভাইয়া জিনিসগুলা, প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ভাইয়া আমি শুধু নিচেরটা সরাতে যাচ্ছি, উপরেরটা যেই প্লেসে আছে সেই প্লেসেই থাকবে, শুধু আমি নিচেরটা যদি সরাতে চাই, মানে উপরেরটার থেকে ডিস্টেন্সটা, সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে? আমরা আসতেছি, সেই জায়গাগুলোতে আসবো। আমরা এতগুলা জিনিসপত্র লেখাটা আমার জন্য ভেজাল আসলে, ঠিক আছে? এতগুলা জিনিসপত্র আমি কিছুই লিখবো না। আমি যদি এখানে শুধু লিখি হচ্ছে MAR মার্জিন, MARGIN মার্জিন যদি আমি দেই, মার্জিন যদি আমি দেই হচ্ছে 10 পিক্সেল, শুধু একটা দিলাম। এই একটা দেওয়া মানে হচ্ছে মার্জিন শুধু লিখে যদি 10 পিক্সেল দেন, তার মানে হচ্ছে সে চারো দিক থেকে 10 পিক্সেল ছাড়বে। সব জায়গা থেকে 10 পিক্সেল কি করবে? টপ, বটম সব জায়গা থেকে 10 পিক্সেল ছাড়বে। তাহলে আপনি যদি বলতে চাচ্ছেন এই জায়গাতে যে সব জায়গা থেকে যদি 10 পিক্সেল ছাড়ে, তাহলে আমি এটার কথা যদি এই প্রথম ডিবের কথা চিন্তা করি যে হ্যাঁ এই পাশ থেকে 10 পিক্সেল ছাড়ছে, উপর থেকে 10 পিক্সেল ছাড়ছে, এই পাশ থেকে ছাড়ছে, নিচ থেকে 10 পিক্সেল ছাড়ছে, তাহলে এটার কাহিনী শেষ, এটার কাহিনী শেষ। কিন্তু এটার ক্ষেত্রে কি হলো? এই পাশ থেকে 10 পিক্সেল ছাড়ছে আমি বুঝলাম, এই পাশ থেকে 10 পিক্সেল ছাড়ছে এটা বুঝলাম, হয়তো বটম থেকেও ছাড়ছে আমরা দেখতে পাচ্ছি না, পরেরটা লিখলে বুঝতে পারছি এখানে ছাড়ছে। কিন্তু এখানে যে উপরে ছাড়টা আছে, এই ছাড়টা তো এর 10 পিক্সেল ছাড় বটম থেকে, কিন্তু এর উপর টপ থেকে এটা কোনটা তাহলে? এরও তো উপরে 10 পিক্সেল আছে। এইরকম কোনো কোশ্চেন হয়েছে না, এটা নিয়ে কনফিউশন একটা ছিল। আমি গত ব্যাচে দেখছিলাম সিলেবাসে কনফিউশন পড়েছে, এই জন্য আমি জানি না আপনারা কনফিউশন ছিল আছেন কিনা। এটা দেখেন, সে কিন্তু প্রথমটা চিন্তা করেন, প্রথমটা একটু চিন্তা করে দেখেন যে এটা কি করছে, চারদিক দিয়ে 10 পিক্সেল ছাড়ছে, এটা মনে করেন যে এখন নাই, এই নিচেরটা নাই। এখন পরেরটা কি করছে? পরেরটা সে মেজারমেন্ট কোন জায়গা থেকে করবে? সে মেজারমেন্ট করবে তো সে যে জায়গা থেকে ফাঁকা আছে, তো এই জায়গা থেকে 10 পিক্সেল সেও নিয়ে নিছে, 10 পিক্সেল ছাড়ছে। বুঝেন নাই? এমন না যে এর 10 পিক্সেল আর এর 10 পিক্সেল 20 পিক্সেল এখানে হবে, সে তো ফাঁকা পাচ্ছে, 10 পিক্সেল ফাঁকা নিবে আসলে জায়গাটা। বুঝছি ব্যাপারটা। বুঝছেন? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যখন আপনি শুধু মার্জিন 10 দিবেন, তখন এটা দ্বারা বোঝায় চারদিকে ছাড়বে। আপনি আরো কি করতে পারেন, এখানে 10 পিক্সেল দিলেন, এরপরে দিলেন হচ্ছে আপনি 20 পিক্সেল, দুইটা দিলেন। যখন আপনি দুইটা দিবেন তখন কি ঘটনা ঘটে দেখেন। প্রথমটা টপ এন্ড বটম, প্রথম 10 পিক্সেল হচ্ছে টপ এবং টপ এন্ড বটম, বটম। আর পরের যে 20 পিক্সেল দিবেন সেটা হচ্ছে Left, এই পাশটা নিবে লেফট Left, রাইট। দুইটা দেওয়া মানে সে বুঝবে হচ্ছে প্রথমটা মানে উপরে নিচে, আর পরেরটা মানে ডান ডানের বাম। পাশে। ঠিক আছে? তো এইরকম করে আপনি যদি কি করতে পারেন, চারোটা ক্ষেত্রে, তিনটা ক্ষেত্র করতে পারেন। আপনি যদি চারোটা ক্ষেত্রে করতে চান, তাহলে আপনি কি করলেন, এটা 50 দিলেন, এরপরে আপনি এটা হলো 60 দিলেন। তাহলে প্রথমটা মানে কোনটা? এখন কোশ্চেনটা প্রথমটা মানে কোনটা? প্রথমটা মানে হচ্ছে টপ, প্রথমটা মানে হচ্ছে টপ, এরপরে হচ্ছে লেফট রাইট, মানে এই জায়গা থেকে আসবে, এই ভাব করে ঘুরবে, এই ভাব করে ঘুরবে, ক্লকওয়াইজ এটা ঘুরবে। তো আপনি এই জায়গাগুলো থেকে এরকম 4টা দিয়ে করতে পারেন, 3টা দিয়ে করতে পারেন, 2টা দিয়ে করতে পারেন। এটা এখানে ভ্যালুর উপর ডিপেন্ড করে সে কি নেবে না নেবে সেটা বোঝা যায়, ভ্যালুর উপর ডিপেন্ড করে মানে কয়টা ভ্যালু এখানে দিচ্ছে। তো আমরা আপাতত যেটা করার জন্য চেষ্টা করছি 10 পিক্সেল থাকুক, আমাদের মার্জিন নিয়ে মনে হয় মোটামুটি একটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা কাজ করতে করতে জিনিসটা শিখবো। কিন্তু সবচেয়ে তাহলে মার্জিন দ্বারা আমরা কি বুঝলাম? মার্জিন দ্বারা আমরা বুঝলাম যে বাহিরের স্পেস গুলা কি হচ্ছে, ছোট করা যাচ্ছে বা বড় করা যাচ্ছে। বাহিরের, বাহির বলতে কোনটা? এই যে এরিয়াটা দেওয়া আছে, যে চীনের যে প্রাচীরটা দেওয়া আছে, সেই প্রাচীরের বাহিরে কমতেছে বা বাড়তেছে, সেটাতে কি কোনটা দিয়ে?
মার্জিন দিয়ে। জি ভাইয়া। তার মানে মার্জিন মানে হচ্ছে প্রাচীরের বাহিরের জায়গা কমতেছে বা বাড়তেছে। এর অপোজিট একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে প্যাডিং। সেটার নাম কি? প্যাডিং। আপনি যদি এই জায়গাতে আসেন, আমরা প্যাডিং এর কথা বলছি না, তার শুধু অপোজিট, PADDING, প্যাডিং। এই প্যাডিং যদি আপনি 10 পিক্সেল দেন, তাহলে এটা করবে কি, শুধু ভিতরের জায়গা থেকে 10 পিক্সেল ছেড়ে দেবে। এগুলা সবগুলা গায়ের সাথে গায়ে লেগে আছে না? জি ভাইয়া। আপনি যদি ইন্টার দেন, সব দিক দিয়ে কি করতেছে, 10 পিক্সেল ছাড়তেছে ভিতরে। সেটা কিন্তু কোথায়? ভিতরে। ভিতরে জায়গা ছেড়ে দিচ্ছে। আমি যদি এই জায়গাতে দেই যে প্যাডিং হচ্ছে লেফট, LE, প্যাডিং লেফট, প্যাডিং লেফট যদি আমি দেই হচ্ছে 50 পিক্সেল, তাহলে কি করবে, এই পাশ থেকে শুধু 50 পিক্সেল ছাড়ছে, শুধু এই পাশটা 50 পিক্সেল ছাড়ছে। তাহলে আমরা যদি চিন্তা করে দেখি যে মার্জিনটা কি করতেছে, বাহিরের জায়গা কমাচ্ছে বা বাড়াচ্ছে, আর প্যাডিংটা ভিতরের জায়গায় জিনিসপত্রগুলো কমাচ্ছে বা বাড়াচ্ছে। এটার মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট পার্থক্য, যেটা ভাইভাতে ধরতে পারে। সেটা হচ্ছে, এটা তো ভিতরের বাইরে কাহিনী গেল, আর একটা কাহিনী হচ্ছে মার্জিন আপনি যে জায়গাটা ছেড়ে দিচ্ছেন, যেমন এই যে এই পাশে মার্জিন দিচ্ছেন না বাইরে, এই পাশে জি চাইলে আপনি অন্য কোনো কিছু একটা ঢুকাইতে পারেন, এই পাশে চাইলে কোনো কিছু একটা ঢুকাইতে পারেন, বাট আপনি এই জায়গাতে প্যাডিং দিচ্ছেন না, এটা তো ফাঁকা জায়গা, জি ভাইয়া। আপনি এই জায়গাতে কোনো কিছু ঢুকাইতে পারবেন না। বোঝেন নাই? আপনি চিন্তা করেন এইভাবে, যে আপনার স্কুল বা ইউনিভার্সিটি প্রিন্সিপাল, সে হয়তো 1 সপ্তাহের জন্য ছুটিতে চলে গেছে, তো ওই চেয়ারে কি অন্য কেউ বসে? কোন টিচার জি না ভাইয়া। বসে না। বাট আপনার ইউনিভার্সিটি বা কলেজে একজন টিচার, লেকচারার, সে যদি ছুটিতে যায়, তো ওর চেয়ারে বসে না কেউ? বসে। ব্যাপারটা আপনি মনে রাখার জন্য আপনি এরকম চিন্তা করতে পারেন যে মার্জিন হলে ওই জায়গাটা হয়তো ছেড়ে দিবেন এবং সেই জায়গাতে অন্য কেউ বসতে পারে, বাট প্যাডিং হলে ওই জায়গাতে আর কেউ বুঝতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। আমি আর বুঝাতে পারবো না। আমি সিলিন্ডার, আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে আর কি করবো, কান্নাকাটি করেন। ভাইয়া এখানে যে উপরে নিচে ডিভিশনটা একটু বসানো যাবে না? কোনটা? এই যে দুইটা ডিভিশন নিছেন না, একটা উপরে একটা নিচে, এটাকে পাশাপাশি বসাতে চাইলে কি করতে? আমরা ওই অত যাই না। তবে আপনার প্রথম কোশ্চেনটা শুনে আমি অবাক হচ্ছিলাম যে ভাই বসা যাবে না। আপনি সিএসএস কেন ইউজ করতেছেন? কারণ ওই যেটা আপনি মনে মনে চাচ্ছেন সেটাই আপনি করবেন, এই জন্য সিএসএস ইউজ করতেছেন। তার মানে সবকিছু করা পসিবল সিএসএস দিয়ে ডিজাইন করার ক্ষেত্রে। উপরে নিচে কোন জায়গায় রাখবেন আপনি রাখতে পারেন, সেটা জন্য আমি সিএসএস ইউজ করতেছেন। কারণ আমরা জানি যে এই HTML দিয়ে আমরা এরকম উপরে নিচে পাশাপাশি এটা করতে পারতেছিলাম না, তো ওই জন্যই তো আমরা সিএসএস ইউজ করতেছিলাম। তো সেটা আমাদের পাশাপাশি নিয়ে আসতে হবে। তো আমরা অবশ্যই আনবো, বাট আমি একবারেই যদি ওখানে চলে যাই আবার ওটা ঝামেলা হয়ে যাবে, তাই না? একটা তো সিকোয়েন্স আছে। তো আপনি একটু পারেন দেখে হয়তো বলতেছেন, বাট অনেকে পারে না, এই জন্য একটু ধীরে ধীরে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য একটু বিরক্ত হবেন না, আমার একটু ক্ষমার দৃষ্টি দেখেন। ঠিক আছে? তো বিষয় আশয়গুলো হচ্ছে এইরকম। হ্যাঁ, তো এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আপনারা ওই যে ওনার প্রসঙ্গটাতে আমরা এখন যাই, পাশাপাশি জিনিসগুলো কিভাবে করতে পারি, হ্যাঁ, সেই জিনিসটা আমি যাওয়ার চেষ্টা করব। আমি এই একই কোড বারবার না করে বারবার কোড করলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি এগুলো সবগুলো উঠাই দিলাম, আমি উঠাই দিলাম, সিএসএস গুলো আমি এগুলো সবগুলা উঠাই দিলাম। নতুন করে আমরা কিছু এরকম পাশাপাশি কিছু করতে পারি কিনা, হ্যাঁ, ওটা আমাদের এবারে লক্ষ্য। তো ফার্স্ট অফ অল আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা কি করব, দেখেন আমি আরো শর্টকাট পদ্ধতি, আপনারা এখন তো মনে হয় হাঁটা শিখছেন, তাই না? জি ভাইয়া। এখন তো মোটামুটি হাঁটা শিখছেন, সো এখন একটু দৌড়ানো শিখতে হবে। তো আমি দেখেন কি আমরা ডট দিলাম, ডট দেওয়ার পর একটা ক্লাসের নাম দেব। ডট মানে কি? ক্লাসের নাম। না, ডট মানে ক্লাস নাম। ডট মানে বোঝা যায় যে আমরা ক্লাস লিখবো। এরপর আমি একটা ক্লাসের নাম দিলাম হচ্ছে ব্লগ, BLOG, ব্লগ। আমি যখন একটা এন্টার দেই, অটোমেটিক্যালি ব্লগ নামে একটা ক্লাস তৈরি হবে, একটা ডিপ তৈরি হয়ে যাবে। বুঝতে পারি নাই?
আবার বাদ দেন, আবার আসেন। আমি একটা ক্লাস তৈরি করব, ক্লাসটা এই জন্য ডট দিলাম এবং সেই ক্লাসটার নাম দিলাম হচ্ছে BLOG ব্লগ। আমি একটা এন্টার দিলাম, দেওয়ার পর দেখেন একটা ব্লগ নামে একটা ডিপ শো একটা ক্লাস তৈরি হয়ে গেছে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো একটা ব্লগের মধ্যে কি থাকে বলেন? একটা ব্লগের মধ্যে হতে পারে একটা হেডিং থাকতে পারে। সাপোজ আমি লিখলাম হচ্ছে BLOG ব্লগ NUMB এর নাম্বার 1, এটা একটা হেডিং থাকতে পারে। এরপরে কি থাকতে পারে? এরপরে মনে করেন যে একটা ইমেজ থাকতে পারে অথবা কিছু টেক্সট থাকতে পারে। ওকে, আমরা একটা প্যারাগ্রাফ নেই, একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, এর মধ্যে লরেম নিলাম, LOREM লরেম, গুণন মনে করেন যে হচ্ছে 2টা লাইন দিলাম লরেমের। ঠিক আছে ভাইয়া এখানে একটা কথা, বলেন বলেন। লাইনটা যে বারবার বড় হয়ে যাচ্ছে, এটা ভিউ থেকে আমরা র‍্যাপ টেক্সট করে দিলে মনে হয় লাইনটা নিচে নিচে আসবে, মানে সাইডে দরকার চলে নেই, যাবে। আমরা এখন দরকার নেই, আমরা এরকম করে দেখি না ভাই, আমরা এরকম করে দেখি। আমরা যখন ওই যে সাবালক হবো, যৌবনে পদার্পণ করবো, তখন আমরা এটা করবো। এখন আমরা আসলে হাঁটা শিখতেছি, তো আমরা এখনই অত দূর যাচ্ছি না। হ্যাঁ, আমরা আরেকটু বড় হই তারপর জি ভাইয়া। করবো, সব করবো। তো আমরা একটা ব্লগে যদি চিন্তা করি, একটা ব্লগে হেডিং থাকতে পারে, একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকতে পারে, আরো কি থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে। হ্যাঁ, তো আমি একটা কি করতে পারি, ইমেজ ট্যাগ নিতে পারি। তো এই ইমেজ ট্যাগ নিলে হবে, এখানে ইমেজ দিতে হবে না? তো ইমেজ যদি দিতে হয় তো আমরা কি করতে পারি, এই ইমেজের মধ্যে স্লাইডারের মধ্যে না রেখে আমরা একটা অন্য একটা, আচ্ছা আমি লিখলাম হচ্ছে ব্লগ ব্লগ, ব্লগ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। কি তৈরি করছে, এটা ফাইল হয়েছে নাকি? BLOG ব্লগ, ব্লগ নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এই ব্লগের ভিতরে আমি ইমেজগুলো রাখবো। তো আমি কি করতে পারি, যদি আমি একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা যদি আমি সেভ করতে চাই, এই ইমেজটা সেভ করলাম, সেভ ইমেজ অ্যাড্রেস নাকি সেভ ইমেজ অ্যাস, এই ইমেজটা আমি সেভ করি। সেভ করব হচ্ছে আমার প্রজেক্টটা আছে কোথায়, ডেস্কটপ ব্যাচ 5, এরপরে হচ্ছে CSS2, এর ভিতরে ব্লগ নাম একটা আছে না, এই ব্লগের ভিতরে আমি লিখলাম হচ্ছে 1 লিখে চাপাই দিলাম। এখন এই ইমেজটা আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমার কি লিখতে হবে, প্রথমে ব্লগ, এই ব্লগ ফোল্ডারের ভিতরে আছে 1.jpg, এটা আছে। আমি যদি এখন একটু রিলোড দেই, তাহলে কি পাচ্ছি, এখানে একটা হেডিং আছে, এখানে কিছু লেখা আছে, এখানে একটা ইমেজ আছে। ইমেজটাকে যদি আমি ছোট বড় করতে চাই, তো আমি তো এখানেও অ্যাড করতে পারি, অ্যাট্রিবিউট দিতে পারি না, যে হাইট দিলাম হচ্ছে 100, তাহলে ইমেজটা ছোট হয়ে গেল। এরপরে কি থাকতে পারে, এখানে এখানে কি থাকতে পারে আরো, যে রিড মোড থাকতে পারে না, জি ভাই, বাটন। বা একটা বাটন থাকতে পারে। বা আপনি যদি রিড মোড দেন, তাহলে আমরা কি করতে পারি, একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগ দিলাম এবং এখানে আমি লিখে দিলাম যে READ রিড মোড, এরকম করে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম। যখনই সে অনেক কিছু পড়তে চাইবে, তখন আমরা কি করব, এই প্রথম আলো আমরা এই পেজে পাঠিয়ে দিব, এই পেজে পাঠিয়ে দিব, তাই না? তো এই জন্য এই যে হাইপার রেফারেন্সের মধ্যে আমরা লিংকটাও ঢুকাই দিলাম। এটা পারি না আমরা করতে? না, জি ভাইয়া। এই যে রিড মোডে ক্লিক করলে কি হবে, ওই পেজে চলে যাবে। কিন্তু এখন যদি আপনি রিড মোডে ক্লিক করেন, তাহলে এখানে এই প্রথম আলো পেজে চলে আসতেছে, আসবে না? জি ভাইয়া। এটার জন্য আমরা কি করতে পারি, টার্গেট। এটার জন্য আমরা করতে পারি হচ্ছে টার্গেট। এটা কি, এটা খায় না, মাথায় দেয় এটা। ব্ল্যাঙ্ক। আচ্ছা, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলে এটা অন্য পেজ চলে যাবে, দরকার না, আমার দরকার নেই, আপনি এরকম থাকুন। তো এটা হচ্ছে আমার একটা ব্লগ তৈরি হয়ে গেছে, তাই না? একটা ব্লগ আমার তৈরি হয়ে গেছে। তো এটা আমরা বুঝছি যে আমাদের একটা ব্লগ তৈরি হয়ে গেছে। এখন এইরকম আমাদের যদি আরো ব্লগ থাকে, তো আমি এই কাজ করি, একই ব্লগ যদি আমি কপি করে আমি হচ্ছে নিচে দিলাম এবং আমি 3টা ব্লগ তৈরি করলাম। 3টা ব্লগ যদি তৈরি করে, দেখেন 3টা ব্লগই কিন্তু নিচে নিচে চলে আসবে।
তাই না? কিন্তু আমাদের ভাইয়া। আলটিমেটলি উদ্দেশ্য কি, তিনটা যেন একই রোতে থাকে, যেটা উনি বলতে চাচ্ছিল, ওনার মনের আকাঙ্ক্ষা যেটা, যে একই রোতে তিনটা থাকলে ভালো লাগবে। হ্যাঁ, ব্যাপারটা তো এরকমই না, ভালো লাগবে অবশ্যই। তো দেখেন প্রত্যেকটা ক্লাসের নাম আমরা কি দিছি বলেন তো? প্রত্যেকটা ক্লাসের নাম কি দেওয়া আছে? ব্লক দেওয়া আছে না? জি ভাইয়া, ব্লক দেওয়া আছে। কারণ তিনটা ব্লগের ডিজাইন তো আমি চাচ্ছি একই রকম করবো আপাতত। আমি চাচ্ছি আপাতত তিনটা ব্লগের ডিজাইন কি হবে, একই রকম হবে। তো আমি এই ব্লগটাকে এখানে ধরবো, আমি লিখলাম ডট BLOG ব্লগ, আমি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ফার্স্ট অফ অল আমি যেটা করব, যে প্রত্যেকটা ব্লগ একটা করে বর্ডার দিচ্ছে, BORDER বর্ডার। বর্ডার একটা প্রপার্টিজ দিলাম হচ্ছে 1 পিক্সেল SOLID সলিড, আমি রেড কালার দিলাম। তাহলে যেখানে যেখানে ব্লগের ক্লাস পাবে সবগুলোতে বর্ডার দিবে না? কথা বলেন। জি ভাইয়া। এই তো বর্ডার দিয়ে দিছে একটা, ওকে ডান। এখন শুধুমাত্র একটাতে দিতে হলে কি করতে হবে? শুধুমাত্র যেমন নিচেরটা, শুধু নিচেরটাতে আমরা বর্ডার দেব, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? সেক্ষেত্রে আপনাকে এভাবে করলে করা যাবে, ওটা অন্যভাবে করতে হবে। আপাতত এটা শিখেন, হ্যাঁ আগে আপাতত এটা শিখেন, পরে দেখেন। তো বর্ডার দিলাম, আমি 1 পিক্সেল দিয়ে দিলাম, এটা ভালো কথা। এখন আমার দরকার হচ্ছে, আমি চাইলে বর্ডারটা কি করতে পারি, রেডিয়াস করতে পারি। আমি বর্ডার রেডিয়াস করলাম, এটা করলাম মনে করেন যে আমি 10 পিক্সেল করলাম বর্ডার রেডিয়াস, ঠিক আছে? আমি বর্ডার রেডিয়াস করলাম, দিক চারদিক দিয়ে একটু কোণা কাটি, এটাও হলো। হ্যাঁ, তো এটাও তো আমাদের উদ্দেশ্য না আসলে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য এটাও না। আরেকটা জিনিস করতে পারি এখন, এই যে প্রত্যেকটা এই বর্ডারের সাথে এই বর্ডার, প্রত্যেকটা বর্ডার কিন্তু গায়ের সাথে গা লেগে গেছে। তো এটার জন্য আমরা কি করতে পারি বলুন তো? মার্জিন। মার্জিন দিতে পারি। আমি মার্জিন দিলাম মনে করেন যে হচ্ছে 10 পিক্সেল। তাহলে সব চারিদিক দিয়ে কি হবে, 10 পিক্সেল করে মার্জিন নিয়ে নেবে। নিয়ে নেবে। হ্যাঁ, ভালো কথা, সব দিক দিয়ে 10 পিক্সেল মার্জিন নিয়ে নিছে, এখন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এটাও ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করেন, যে এই যে এক একটা ব্লক কিন্তু পুরো একটা সাইজ নিয়ে নিছে, তাহলে এই ব্লকগুলার সাইজ ছোট করতে হবে না একই রোতে হাইট তিনটা ধরার জন্য? কমাতে হবে। তাহলে এগুলা সাইজ ছোট করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওয়াইড দিতে হবে। ওয়াইড, WIDTH ওয়াইড। ওয়াইড যদি আমি এখানে একটা বোঝার বিষয় আছে, আমি ওয়াইড দিলাম মনে করেন যে 100 পিক্সেল, তাহলে আমি দিলাম হচ্ছে 200 পিক্সেল, ঠিক আছে? 200 পিক্সেল। তাহলে দেখেন এটা ওয়াইডটা ছোট হয়ে গেলে, পাশে জায়গা ফাঁকা আছে না, চাইলে আমরা এখানে ঢুকাইতে পারবো না? পারবো। জি ভাইয়া। কিন্তু এখানে আমরা যেটা করার চেষ্টা করব, এখনই পিক্সেল দিব না, এখানে ওয়াইডটাকে আমরা স্পেসিফিক পিক্সেল করে দিব না, এখানে আমরা পার্সেন্টেজ করে দিব। আমি এই প্রসঙ্গটাতে আসতেছি, কেন পার্সেন্টেজ দিব এবং কেন আমি দিব না। এখন এই পুরা সাইডটাকে, এই পুরা ওয়াইডটাকে আমরা 100% ধরতে পারি না, এটা এই স্ক্রিনটা? জি ভাইয়া। জি ভাইয়া। আপনি যেই মনিটর, সাপোজ আরো বড় একটা মনিটর ইউজ করতেছেন, তো ওই পুরা মনিটরটাকে কি আপনি 200% ধরেন? জি না ভাইয়া, 100% ধরেন। তো আমাদের পার্সেন্টেজ দিলে সুবিধা হচ্ছে, আপনার এই ওয়েবসাইটটা যে কোনো বড় স্ক্রিন হোক বা ছোট স্ক্রিন হোক, যেই স্ক্রিনেই দেখেন না কেন, সেই স্ক্রিন অনুযায়ী একটা পার্সেন্টেজ দেবে। যেমন আমি যদি এখানে এখন বলে দেই হচ্ছে 30%, কি দিলাম 30%, হ্যাঁ ওয়াইডটা হচ্ছে 30%, তাহলে কি হচ্ছে, এটা 30% জায়গা নিচ্ছে। এখন আপনি এমন একটা বড় স্ক্রিনে দেখাচ্ছেন, তো ওই বড় স্ক্রিনটাকে সে 100% ধরবে, ধরার পরে ওটা 30% জায়গা নেবে। আপনি আবার এই সেম জিনিসটা কোন একটা ছোট মোবাইলে দেখতেছেন, তো মোবাইলের পুরো স্ক্রিনটা 100% না, তো ওটার 100% অনুযায়ী সে 30% জায়গাটা নেবে। বাট যদি আপনি এখানে 200 পিক্সেল দেন, যদি 200 পিক্সেল দেন তাহলে সমস্যা। 200 পিক্সেল দিলে এটা রেসপন্সিভ হবে না, সে ওই বড় স্ক্রিনও ওই সাইজ দেখাবে, ছোট স্ক্রিনও ওই সাইজ দেখার চেষ্টা করবে। বুঝতে পারছেন আমি? জি ভাইয়া। তো এই জন্য আমরা যদি পার্সেন্টেজ দেই, তাহলে সে অটোমেটিক্যালি স্ক্রিনের উপর ডিপেন্ড করে সাইজ ছোট বড় হবে। যাই হোক, আমরা 30% দিলাম। আমরা কেন 30% দিলাম সেটাতে আসি, আমি 40% কেন দিলাম না। আমরা যেহেতু পুরাটাকে আমরা যদি 100% ধরি, তাহলে এখানে আমরা কয়টা জিনিস ধরাবো, এখানে 3টা ভাইয়া। 3টা জিনিস ধরাবো। তাহলে 3টাকে যদি 30% করা হয়, তাহলে 3 × 3 = 90, আরো 10% থাকে, আরো 10% যে মার্জিন দিবেন, প্যাডিং দিবেন, এগুলো 10% যাবে না? জি বিশেষ করে ভাইয়া। মার্জিন যেটা দিবেন 10 পিক্সেল, তো এই 100% হয়ে যাবে। তো এই জন্য আমরা 30% দিচ্ছি। এখন 30% দিলাম, এখনো নিচে নিচে আছে। এখন দেখেন এই যে এক পাশে আনার জন্য আমরা এখনো কি একটা কোনো কোড করছি এই পাশে আনার জন্য?
জি না ভাইয়া। এখনো পর্যন্ত যে কাজগুলা করলাম এগুলো সবগুলা কাজ আপনার কি পরিচিত কিনা সেটা বলেন। জি ভাইয়া। শুধু এখানে নতুন একটা জিনিস শিখছেন, সেটা হচ্ছে ওয়াইডটা আমরা দিলাম পিক্সেল না দিয়ে এখানে কিন্তু পার্সেন্টেজ দিলাম, জি আর তো জি কিছু ভাইয়া। দেই নাই। জি না। আপনাকে পাশে আনার জন্য শুধু একটা লাইন লিখতে হবে। কি লিখতে হবে? খুবই কঠিন একটা লাইন লিখতে হবে। আপনাকে লিখতে হবে এল ই এফ লেফট, হ্যাঁ না সরি ফ্লট, প্লট এফ এফ এল এ টি ফ্লট। এই যে ফ্লট চলে আসছে লেফট, এই লাইনটা যদি আপনি লিখেন লেফট, তাহলে সে কি করবে? ফ্লট হয়ে যাবে, ফ্লটিং হয়ে যাবে, লেফট থেকে শুরু করবে, লেফট থেকে সাজাতে শুরু লেফট করবে। থেকে সে সাজানো শুরু করবে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, খুব কঠিন জিনিস। জি না ভাইয়া। এক লাইন। শুধু কি দিলেন? ফ্লট লেফট। আমরা আরো শিখবো এই যে এই যে লাইন একটা একটা করে আসতেছে, এটা আরো বিভিন্ন ভাবে করা যায়। আমরা আজকে একটা পদ্ধতি শিখলাম যে ফ্লট লেফট করলে এরকম। লেফট কেন করতেছে বলেন তো? ফ্লট লেফট কেন করতেছে? ফ্লট সে লেফট left করলে থেকে সাজাতে লেফট থাকবে। থেকে শুরু হবে। আগে এটা বসতেছে, তারপরে এটা বসতেছে, তারপরে এটা বসতেছে। যদি রাইট থেকে করতাম তাহলে কি হইতো? আগে এই পাশে বসতো, তারপরে এই পাশে বসতো, তারপরে এই পাশে বসতো। বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আমি সত্যি সত্যি বুঝাতে পারছি। জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া তার মানে যে কাজটা আমরা টেবিলে করতাম এই কাজটা আমরা এইভাবে করতে পারি। টেবিলে তো ভাই এগুলা কাজ করবেন না, টেবিলের কাজ আলাদা। আপনি একটা ব্লগ, যেমন প্রথম আলো যে ব্লগগুলো দেখতেছেন, সেই ব্লগগুলো কিভাবে তৈরি করে সেটা আমরা দেখতেছি। তো ব্লগগুলো তো এভাবে তৈরি করে না। আর টেবিল তো অন্য জিনিস। টেবিল তো আপনি টেবিলে কাজে ইউজ করবেন, যখন কোনো ডাটা দেখাবেন সেটার জন্য ইউজ করবেন। আমরা একটা টেবিল দিয়ে একটা ওয়েবসাইট একটা দেখাইছিলাম যে একটু ক্রিয়েটিভিটি দেখানোর জন্য বানাইছিলাম, যে আমরা টেবিল দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি কিনা। টেবিল দিয়ে এগুলো করবো না, তবে অনেক সময় প্রয়োজন হতেও পারে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, অনেক সময় টেবিল দিয়ে অনেক কিছু করার প্রয়োজন হয়। ওগুলোকে বলে টেবুলার মোড। টেবুলার মোড, হ্যাঁ, টেবুলার মোডে অনেক কিছু করার প্রয়োজন হয়, এগুলো আমার এখন মাথা ব্যথা করা দরকার নেই। তো তো এই ভাই হলো বিষয় আসলে। এখন আপনি দেখেন এখানে কি করতে পারেন। এই যে প্রত্যেকটা গায়ের সাথে গা লেগে গেছে, এটা তো আমি কি করতে পারেন বলুন তো? প্যাডিং প্যাডিং। এটা আপনারা এখন তো সবই পারেন, এগুলো আগে থেকে পারেন না, এই জন্য পারতেছেন। হ্যাঁ, যখন আপনি পেডিং দিলেন তখন সে জায়গা পেয়ে গেছে না, তো সে তো জায়গা ছেড়ে দিছে। এই যে এই জায়গাটা বড় হয়ে গেছে, এখানে আপনি তার কি করতে পারেন? এটাকে একটু কমাই দিতে পারেন। এটা তো 100% জায়গা ভাই, এটা তো হচ্ছে 100% জায়গা। তো 100% জায়গার মধ্যে যদি আপনি প্যাডিং দেন, মার্জিন দেন, এগুলো তো জায়গা নিবে নাকি? কিছু জায়গা নেই। আমি একটু কমাই দিলাম, এখন চলে আসছে, জায়গাটাকা কি হচ্ছে? ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম আপনি এখন বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কিছু আপনারা করে দেখতে পারেন। এখন আমার মনে হয় যে যদি সময় আপনার থাকে, আগ্রহ থাকে, তাহলে আর একটা জিনিস ছোট একটা দেখাইতে পারি। জি সেটা ভাই হচ্ছে দেখান। সেটা হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করার সময় আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার ওয়েবসাইটে এই যে টেক্সট লেখাগুলো আছে, এই লেখাগুলো একটা ফন্ট থাকে, ফন্ট। বোঝেন নাই? জি ভাইয়া। স্টাইল জি থাকে ফন্ট লেখার। লেখার স্টাইল ফন্ট থাকে। যেমন আমরা এখানেও সেট করতে পারি FONT, ফন্ট ফ্যামিলি। ফন্ট জি ফ্যামিলি যদি আমি দিই, এখানে সেট করি ফন্ট ফ্যামিলি, আপনি কোন টাইপের ফন্ট আপনি ইউজ করবেন সেটা আমি বলে দিলাম এখানে। আপনি যদি এখন দেন, এই যে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি MS ওয়ার্ডে কখনো লিখছেন? জি ভাইয়া প্রচুর কাজ জি ভাইয়া। করতে হয়, তো প্রচুর। MS ওয়ার্ডে যখন আপনি লিখেন GOOG, গুগল ফন্ট। DOK, ডক, গুগল ডক্স। জি জি যারা নতুন তাদের জন্য, আপনারা একটু বিরক্ত হবেন না, আমি আবার একটু মানে বিস্তারিত না বললে বলতে পারি না। আচ্ছা, আমার গুগল অ্যাসাইন করা আতল দেখাবো না। তো ফন্ট যদি আপনাকে ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে স্পেসিফিক কোন একটা ফন্ট দিতে হবে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা বিশাল বড় ওয়েবসাইট, তো আপনি যে ফন্ট ফ্যামিলিটা দিলেন, এটা কোন জায়গাতে অ্যাপ্লাই হবে? শুধু এই তিনটা ডিবে হবে না, এটাতে এটাতে এই এটাতে। তিনটা এখানেই হবে। জি তো ভাইয়া। আপনার একটা ওয়েবসাইটে তো অনেক পেজ থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে, তো সবগুলোর জন্য কি আপনি আলাদা আলাদা করে এগুলো দিবেন? বডিতে সবগুলো তো আপনি আলাদা আলাদা দিবেন না, রাইট? এটা আমরা যদি বডিতে দিতে পারি তাহলে সুবিধা হবে। তো আমরা এই ফন্টগুলো ইউজ করব না, আমরা যেটা করতে পারি, আমরা গুগলের ফন্ট আমরা ইউজ করতে পারি। গুগলের ফন্ট এভাবে ইউজ করে, আমি যদি গুগলে সার্চ করি GOOG, গুগল FONT ফন্টস, গুগল ফন্টস লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এখানে গুগলে অনেক ফন্টস আপনি পাবেন।
এই ফন্টস গুলা থেকে আপনার যেই টাইপের ডিজাইন বা ফন্টসটা আপনার পছন্দ সেই টাইপের ফন্টটা আপনি নিতে পারেন। যদি আপনি যেটা পছন্দ সেই ফন্টটা আপনি নিতে পারেন। যেমন আমি যদি দেখাই, এটা পছন্দ ফর এক্সাম্পল আপনার, এটাতে আপনি ক্লিক করলেন, এটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে স্টাইলটা দেখাই দিচ্ছে। এই স্টাইলটা আপনি যদি চুজ করতে চান আপনি কি করবেন, এখানে আপনি ক্লিক করবেন সিলেক্ট দিস স্টাইল। এই সিলেক্ট দিস স্টাইলে ক্লিক করলে দেখবেন যে এরা একটা লিংক দিবে, ঠিক আছে, একটা লিংক দিচ্ছে। এটা চাইলে আপনি কি করতে পারেন, ডাউনলোড করেও কাজ করতে পারেন। যে ডাউনলোড করে এটা আপনার প্রজেক্টের মধ্যে নিয়ে এসে লিংক আপ করে কাজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, সহজ পদ্ধতি, এই যে লিংকটা আপনাকে দিছে এই লিংকটা জাস্ট আপনি কপি করেন। এই লিংকটা আপনি কপি করলেন, আমরা জানি যে যত লিংকিং থাকে সবগুলা বসাইতে হয় এই হেডের ভিতরে। তো হেডের ভিতরে আমি কি করলাম, এই লিংকটাকে পেস্ট করে দিলাম, তাহলে এটা লিংক আপ হয়ে গেল। কিন্তু এখনো পর্যন্ত কিছু কিন্তু চেঞ্জ হওয়ার কথা না, হয়েছে না, চেঞ্জ হয়েছে। আমরা যেটা করতে হবে, এখানে আরো একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে এই নিচের দিকে আসেন, এখানে এই যে ফন্ট ফ্যামিলি যেটা, এই ফন্ট ফ্যামিলিটা আপনাকে বলে দিতে হবে। এই ফন্ট ফ্যামিলিটা আপনাকে স্পেসিফিক করে দিতে হবে। এই ফন্ট ফ্যামিলিটা যদি আপনি এই ডিবের ভিতরে লিখেন, এই ডিবের ভিতরে লিখেন, তাহলে কি হবে, এই ফন্ট ফ্যামিলিটা পেয়ে গেছে, এটা পাইছে তো নাকি? কিন্তু জি আমরা তো ভাইয়া। শুধু এই ডিবের ভিতরে রাখবো না, আমরা কোথায় রাখবো, আমরা এই HTML এর যে ফন্টগুলো থাকে কোথায় বলেন তো, সবকিছু থাকে কোথায়, এই বডি ট্যাগের ভিতরে সবকিছু থাকবে না, জি সবকিছু ভাইয়া। থাকে কোথায়, বডি ট্যাগের ভিতর থাকে। তো আমরা কিন্তু বডিকে ধরতে পারি, যেমন এখানে যদি আমি লিখি যে BODY বডি, এই বডির মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটার ভিতরে যদি ফন্ট ফ্যামিলিটা দেই, তাহলে বডির ভিতরে যা কিছুই থাকুক না কেন সবাই এই ফন্ট ফ্যামিলিটা পাবে। বুঝতে পারছি আমি? যা জি আছে ভাইয়া। সবই বডির ভিতরে আছে। সবই তো বডির ভিতরে আলটিমেটলি থাকবে, তাই না? আমরা তো টাইটেলের মধ্যে তো আর দেওয়ার দরকার আছে, টাইটেলটা তো আর ওটা দরকার নেই, আমাদের দরকার বডির মধ্যে যা থাকবে সেটা যেন একই ফন্ট পাই। এই জন্য আমি বডি ট্যাগটাকে ধরলাম, বডি ট্যাগটার ভিতরে আমরা এই ফন্টটা ঢুকাই দিলাম। আমরা কি বুঝতে পেরেছি? ভাই এটা যদি জি ভাইয়া। ইউনিভার্সাল সিলেক্টরে আমরা দিয়ে দেই, বডি থেকে ভালো হবে না? ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে ওইখানে দিলে ভালো হবে। সব জায়গা, হ্যাঁ ওটাতে দিতে পারি, ইউনিভার্স সিলেক্টর দিতে পারি, সমস্যা নেই। আমরা আপাতত মানে বললাম না, আমরা এখন আসলে ইউনিভার্স সিলেক্ট আপনি যে কথাটা বলেন এটা বুঝি না আমরা। সো আমরা ওই জায়গাগুলোতে আমরা চিন্তা করতেছি খুব ইজিলি প্রথমে থেকে শুরু করা, ধীরে ধীরে আমরা ভিতরের দিকে ঢুকবো। আমরা আপাতত এই যে বডি ট্যাগ দিলাম, মানে বডি ট্যাগ আমরা বুঝতে পারতেছি কারণ সকল কিছু আসলে বডির ভিতরেই থাকে। তো এই জন্য আমরা বডিটাকে ধরলাম, সেটার মধ্যে আমরা ফন্ট ফ্যামিলি দিলাম। এই ফন্ট ফ্যামিলি চাইলে আমরা এই ব্লগের মধ্যে দিতে পারতাম, শুধু ওই ব্লগটাই কি হইতো, ওই ফন্টটা পেয়ে যেত। তো এই হলো বিষয় আসয়। আমার মনে হয় আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এখন যদি বুঝতে পেরে থাকেন তাহলে জি ভাইয়া। আপনারা যেটা করে থাকেন সেটা হচ্ছে, আপনারা, আমি জানি না আপনারা যে অ্যাসাইনমেন্টটা আগের দিন জমা দিছেন, আগের দিন যে অ্যাসাইনমেন্টটা জমা দিছেন, আপনাদেরকে কি যদি আমি কোশ্চেন করে যে আপনার ওই অ্যাসাইনমেন্টটা কি টাইপের অ্যাসাইনমেন্ট, আপনারা কি সবাই বলতে পারবেন যে কাজটা আপনি করছেন? জি ভাইয়া। বলেন কি কাজ করছেন, আপনি কি বানাইছেন? বিজনেস ওয়েবসাইটের মতো একটা পেজ। বিজনেস ওয়েবসাইটের মতো একটা পেজ বানাইছেন। সবাই বলতে পারবেন এরকম? কি ভাইয়া? মামুন তুহিন আপনি বলতে পারবেন আপনি কি বানাইছেন? মামুন তুহিন স্যার কাকে প্রশ্ন করছিলেন? মামুন তুহিন জি স্যার। কি স্যার বানাইছেন? আমি একটা হোস্টেলের জন্য বানাইছিলাম, হোটেল সেবার জন্য, হোটেল সেবার জন্য। তো যেখানে বুকিং দিতে পারবে। ওকে, যাই হোক, তাহলে হয়তো অনেকেই মিনিংফুল। আমি কিন্তু এটা কিন্তু আপনাদেরকে একটু হাইলাইট করে বলছিলাম যে আপনি যেটা বানাবেন সেটা কোন একটা মিনিংফুল হতে পারে। যেমন এই যে আপনি এখন যেটা বলতেছেন যে আমি হোটেল ম্যানেজমেন্টের মতো কিছু একটা বানানোর চেষ্টা করছি, এটা যেন আপনি বলতে পারেন। শুধু আন্দাজে এরকম ব্লগ বানায় রেখে দিলেন, ব্যাপারটা কিন্তু শোভনীয়। যেটাই বানান সেটা একটা মিনিংফুল হোক, ছোট হোক আর বড় হোক, সেটা একটা মিনিংফুল থাকে। তো এখনো পর্যন্ত এই যে মার্জিন, প্যাডিং, এই সব জিনিসপত্র দিয়ে যা যা শিখছেন, এটা দিয়ে এই প্রথম আলোর মতো করে আপনারা কি ব্লগ বানাতে পারবেন? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। আপনাকে এই হেডার ফুটার বানানোর দরকার নাই।
কিন্তু এরকম মিনিংফুল এখানে একটা উপরে টাইটেল থাকবে। হ্যাঁ, হেডারও বানানো যাবে টেবিল ট্যাগ ইউজ করে। হ্যালো হ্যাঁ, যদি বানাতে পারেন টেবিল ট্যাগ ইউজ হুম। করে সমস্যা নাই, বাট আপনার ওই ন্যাপ ট্যাপ ট্যাগ ইউজ করবেন না, যেগুলো আমরা মানে এক্সটার্নাল যেগুলো সিএসএস আমরা দেখাই নাই এগুলো নিয়ে ইউজ করবেন না। ন্যাপ ছাড়াও শুধু আচ্ছা, টেবিল ইউজ হ্যাঁ। করে হয়তো যাবে। সেটা করতে পারেন, রাইট। আমরা আমরা ঘুমাই গেছি। তো আপনি যেটা করতে পারেন, তাহলে আপনারা এরকম একটা ব্লগের মতো করে কয়েকটা ব্লগ বানান যেটা কিছু মিনিং করবে, অথবা ই কমার্সের মতো একটা প্রোডাক্ট থাকবে, একটা ইমেজ থাকবে, নিচে একটা বাটন থাকবে, এরকম কিছু একটা বানাতে পারবেন। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। তো এবার নেক্সট অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা, বাট আমি যেন বুঝতে পারি যে আপনারা যেটা বানাতে চাচ্ছেন সেটা একটা মিনিং আছে। শুধু আপনি এরকম ছোট ছোট ব্লগ বানায় মানে ইমেজ দিচ্ছেন, একটা ট্যাগ দিচ্ছেন, মিনিং নাই, মিনিংলেস কিছু দিবেন না, ঠিক আছে? জি ভাইয়া। তো এটা দিয়ে আমি আবার বারবার রিপিট করি, আমাদের প্রফেশনাল যেহেতু আমি কাজ করতেছি, প্রফেশনাল ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রজেক্ট নিয়ে কোড করার আগে, কোডে হাত দেওয়ার আগে ওটাকে ভাবানোর জন্যই অনেক সময় দেয়, কোডে কাজ করার জন্য সময় দেয় না। মানে কোডে কাজ করতে আসলেই সময় লাগে না যদি আপনি বুঝতে পারেন। আচ্ছা, একটা জিনিস বলি আপনাদেরকে, লাস্টে দু একটা মোটিভেট কথা বলে যায়, মোটিভেশন কথা বলে যায়, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের আমাদের যে লক্ষ্য বা আমাদের সাকসেস আমরা হইতে পারি না কেন জানেন? কারণটা হচ্ছে আমরা যে স্বপ্নটা দেখি, যেটা আমরা করতে চাই, ওই জায়গাটাতে আমরা ফোকাসটা বেশি দিন ধরে রাখতে পারি না। আপনারা এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে আসছেন না, এখনো তো আপনাদের HTML CSS শিখতেছেন, ভালো লাগতেছে। যখনই আপনি জাভা স্ক্রিপ্টে যাবেন, PHP তে যাবেন, তখন দেখবেন এই 30 জন থাকবে না। কারণ এর মধ্যে আপনি যখন কঠিন কোনো কিছু পাবেন তখন আর ভালো লাগবে না, এবং আপনার পাশের বন্ধু বলবে যে এসব করিস না, এটা থেকে কিছু হবে না, তুই গভর্নমেন্ট জবের জন্য ট্রাই কর, বা গ্রাফিক ডিজাইন শিখ, অথবা ডিজিটাল মার্কেটিং শিখ। আচ্ছা, তখন আপনার কি করে, আপনার কনসেন্ট্রেটটা ব্রেক করে অন্য একটা জায়গাতে নিয়ে যায়, আপনার ফোকাসটা চলে যায়। আমি একটা জিনিস বলি, যদি আপনি সত্যি সত্যি লক্ষ্যটা আপনি যদি মানে অ্যাচিভ করতে চান, তাহলে আপনি যেটাকে ফোকাস করবেন আপনার ফোকাসটা সরানো যাবে না। ওই ফোকাসের আশপাশে অনেক লোভনীয় জিনিস থাকতে পারে, ওই ফোকাসের আশপাশে অনেক লোভনীয় জিনিস থাকতে পারে। যেমন ধরো আপনারা প্রেম করেন, রাস্তায় বেরোলে সুন্দর মেয়ে চোখে পড়তে পারে, কিন্তু সেটা দেখা যাবে না, সম্পর্ক থাকবে না কিন্তু, ঠিক আছে? মাইন্ড করেন না, কেন বলতেছি মানে এটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে আপনাকে যেটা আপনার ফোকাস, হ্যাঁ, যেটা আপনার লক্ষ্য, ওর আশপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে, অনেক লোভনীয় জিনিস থাকতে পারে, কিন্তু সেটা কি, সেই দিকে চোখ দেওয়া যাবে না। আপনার চোখ একটা জায়গাতে, আপনি যাই করেন, আপনি সারাদিন যাই কিছু করেন না কেন, কিন্তু আপনার ফোকাসটা কোন জায়গাতে? ওই একটা জায়গাতে যেখানে আপনি সিলেক্ট করে রেখে দিয়েছেন। যেমন আপনাদের এখন ফোকাস হওয়া কি উদ্দেশ্য, যে আপনাদের 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে কয়েকটা ক্লাস চলে গেছে, তো 3 মাসে আপনার 24টা ক্লাস, 24টা ক্লাসে আপনার ইনকাম করার কথা। তো প্রত্যেকটা ক্লাস যখন শেষ হচ্ছে, একটা করে মাইলস্টোন শেষ হচ্ছে, তো 3 মাস পরে আপনি আদৌ টাকা ইনকাম করতে পারবেন কিনা? তো আপনার ছোট ছোট মাইলস্টোন ভাগ করতে হবে, যে 3 মাসের পরে, সাপোজ 3 মাস হচ্ছে, আরো 1 মাস পরে, যে রবিবার দিন ফর এক্সাম্পল, রবিবারে আপনার 3 মাস শেষ হচ্ছে, ওই রবিবার হচ্ছে আপনার ফোকাস। ওই রবিবারটাকে আপনাকে গোল দাগ, লাল কালার দাগ দিয়ে রাখতে হবে, যে এই রবিবারের দিন আমি ইনকাম করার কথা আমার। তো আলটিমেটলি ওই রবিবারে আমি ইনকাম করতে পারতেছি কিনা। এরকম করা যাবে না যে রবিবার, সোমবার, মঙ্গলবার যে কোনো একদিন হলেই হবে, এরকম করা যাবে না। রবিবারকেই আইডেন্টিফাই করতে হবে যে রবিবারে আমার ইনকাম করার কথা ছিল। তো আলটিমেটলি আপনি রবিবারটাকে ফোকাস করতে হবে। আপনি ঘুমাইতে গেলেও ওই রবিবারটা মাথায় যেন থাকে যে আপনার ওই রবিবারের ডেট আপনার ছিল, ডেডলাইন। তো এইরকম যদি আপনি ফোকাস কোনোভাবে করতে পারেন, তাহলে আসলে আমরা যেটা সাকসেস বলি, যেটা অ্যাচিভ বলি, সেটা করা পসিবল। আদারওয়াইজ আপনার এটা ওই ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যাবে। যদি আপনার হাতে সময় কম থাকে, আপনি দ্রুত করতে চান, তাহলে কি করতে হবে, আপনার একটা ফোকাস সেট করতে হবে। কিভাবে করতে পারেন? আপনার এই যে কম্পিউটারে স্টিকি নোট আছে না, স্টিকি নোট ইউজ করছেন আপনারা? এই যে স্টিকি নোট, এই স্টিকি নোটে আপনি লিখে রাখবেন যে 3 মাস পরে আপনার টাকা ইনকাম করার কথা ছিল। এই স্টিকি, যখনই আপনি কম্পিউটারটা অন করবেন, তখনই এই স্টিকি নোটটা চোখে পড়বে, এবং তখনই আপনি চোখে দেখবেন যে হ্যাঁ, আর কয়দিন আছে, আর কয়দিন বাকি আছে। বুঝাতে পারছি?
জি ভাইয়া। যদি ওই রকম ফোকাস না থাকে তাহলে আপনাকে আরো 2-1টা কোর্স করতে হবে, আরো 2-1 বছর ওয়েট করতে হবে, তারপরে হয়তো সেটা অ্যাচিভ করা পসিবল। আদারওয়াইজ কিন্তু সম্ভব না, কারণ আমরা ফোকাসটা ধরে রাখতে পারি না। যাই হোক, আর কথা বলে লাভ নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে আমরা শেষ করতেছি।